কোন ধারাগুলো আমাদের পরবর্তী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটার একটা সাজেশন আমরা দিয়ে দেবো। এরপরে হচ্ছে আমরা মূল বিষয়বস্তু নিয়ে কথা বলব। তাহলে পরবর্তী পরীক্ষা যারা দিবেন তাদের জন্য আমি বলবো যে আপনারা ধারাগতভাবে এই ধারাগুলো একটু দেখলে চলবে। 2, 3, 4, তারপরে 5, 6, 8, 5, 6, 8, এরপরে আমরা দেখতে পারি 9, 11, 12, তারপর আমরা দেখব 14, 16, 18, 14, 16, 18, তারপর আমরা দেখব 19, 21, 22, এরপর আমরা দেখব 23, 24, 28, 26, 28। এই যে ধারাগুলো বললাম এই ধারাগুলো মোটামুটি আমাদের দেখতে হবে 2, 3, 4, 5, 6, 8, 9, 11, 12। এটার মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো, কোন ধারাগুলো ইম্পর্টেন্ট বা কোন ধারাগুলো খুব গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে। এর মধ্যে 2 ধারাটা থেকে এবার কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। 2 ধারাটা খুব ইম্পর্টেন্ট, 4 ধারাটা ইম্পর্টেন্ট, এরপরে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 9 ধারাটা ইম্পর্টেন্ট খুব বেশি, এরপরে 12 ধারাটা খুব বেশি ইম্পর্টেন্ট, এরপরে যে ধারাটা দেখবো সেটা হচ্ছে 19, 21, এই দুইটা ধারা খুব বেশি গুরুত্বপূর্ণ। এর বাইরে হচ্ছে 24, এরপর হচ্ছে 28। এই যে ধারাগুলো বললাম এই ধারাগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 2, 3, 9, 12, 19, 21, 24, 28 এই ধারাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যখন পরীক্ষা নেবেন যে কোনো প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনার টেকনিকটা হচ্ছে প্রথমে আপনি মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আইডেন্টিফাই করবেন, এরপরে আইডেন্টিফাই করবেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো। এই 2, 3, 9, 12, 19, 21, 24, 28 সাধারণত আমরা দেখি যে যেহেতু তামাদিনের 2টা পার্ট আছে, এই যে ধারারগত পার্ট থেকে সাধারণত 5টা 6টা 4টা এই ধরনের কোশ্চেন আসে। তো আপনি যদি এখানে 5টা কোশ্চেন আসে, এই যে 2, 4, 6, 8টা ধারা বললাম ইম্পর্টেন্ট, এই 5টা কোশ্চেন যদি করে এই 5টা কোশ্চেনের মধ্যে মিনিমাম 3টা থেকে 4টা কোশ্চেন এইখান থেকে পাবেন, এই ধারাগুলো থেকে পাবেন। ঠিক আছে, তাহলে প্রিপারেশনটা মোটামুটি সহজ হয়ে গেল। আচ্ছা, এবার যদি এই রকমের সাজেশন আমরা অনেক পরে দিই এটার কারণ হচ্ছে কি যে আপনারা তাহলে শুধুমাত্র সাজেশন ভিত্তিকই পড়াশোনা করেন। আমরা চাই যে সাজেশনের বাইরে একদম আপনারা জানেন যে আমাদের যে 120 পেজের যে হ্যান্ড নোট ছিল সেখান থেকে 92টা হুবহু কমেন্ট পড়েছে গত বছর। আমাদের যে 26 পেজের একটা শর্ট নোট ছিল যেটার নাম বলছি আমরা লাস্ট ভিউ, সেই লাস্ট ভিউ থেকে 51টা হুবহু কমেন্ট পড়েছে 26 পেজের নোট থেকে, লাস্ট ভিউ থেকে। তো যে বিষয়টা বলি সেটা হচ্ছে এগুলো আসলে সম্ভব খুব সহজেই প্রিপারেশন নেওয়াটা। এবং আমি কিন্তু একটা ভিডিওতে বলেছি যে ধারাগুলোর প্র্যাকটিস আছে সেইগুলো আপনাকে পড়লেই চলবে। তারপরে খুব শর্টকাট না দেখে আপাতত আমরা একটু ডিটেল দেখবো, এরপরে আমরা একদম শেষের দিকে খুব শর্টকাট আলাপ করব। যাই হোক, আমরা তামাদি আইনটার সাজেশনটা দেখলাম। এখন দেখেন তামাদি আইনটাকে যদি আপনাকে মনে রাখতে হয়, এই তামাদি আইনটাকে যে তামাদি আইনের আসলে 2টা অংশ আছে, একটা আমরা বলছি আর্টিকেলস আছে আর একটা হচ্ছে সেকশন আছে। তাহলে এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করি, তারপর হচ্ছে দেখি তামাদি আইন খুব সহজে আমরা কিভাবে মনে রাখতে পারি এই কনসেপ্টটা নিয়ে একটু বলি। দেখেন তামাদি আইনের যদি পরিধিটা বলি, এই তামাদি আইনের মূলত হচ্ছে 2টা পার্ট আছে। এই পরিধিতে একটা যে অংশ আছে এটাকে আমরা বলে থাকি যে তামাদি আইনের যে মূল যে ধারা বা যেটাকে আমরা বলে থাকি ধারাভিত্তিক যে অংশটা আছে এইটা একটা অংশ আছে, আর একটা আছে তফসিলের একটা অংশ আছে। এই তফসিলে ধারাভিত্তিক যে অংশটা আছে এই অংশে আছে মূলত হচ্ছে সেকশন 1 থেকে আপনার 29 পর্যন্ত বর্তমানে বলবৎ আছে। আর একটা যে অংশ আছে যেটাকে আমরা বলছি তফসিল, এই তফসিলে তো আপনারা জানেন 183টা আর্টিকেল আছে। তাহলে তামাদি আইনের এই 2টা পার্ট আছে। এখন এই যে প্রথম যে পার্টটা আছে 1 থেকে 29, এই তফসিলের 3টা ভাগে বিভক্ত করা যায়, সেটা আপনারা জানেন যে এই তফসিলে কি কি ভাগে বিভক্ত করা যায় সেই কনসেপ্টগুলো নিয়ে একটু কথা বলি, তারপর হচ্ছে আমরা মূলত আলাপটা শুরু করি, যাতে আপনাদের ওভারঅল তামাদি আইন সম্পর্কে আজকের ক্লাসে একটা আইডিয়া পান এবং আপনাদের যেহেতু আমরা বলেছি বুঝে পড়বো, যে বুঝে পড়তে যাতে সুবিধা হয় এটা নিয়ে একটু দেখেন। এখন তামাদি আইনের এই যে ধারাভিত্তিক যে অংশটা বললাম, এই ধারাভিত্তিক অংশের মূলত এখানে যদিও 5টা পার্ট আছে, অর্থাৎ 5টা অধ্যায় আছে, কিন্তু আমরা ওভাবে দেখবো না, আমরা একটু অন্যভাবে দেখি যে তামাদি আইনকে মূলত হচ্ছে 2টা পার্টে আমরা বিভক্ত করতে পারি। এই যে প্রথম অংশটা ধারাভিত্তিক যে অংশটা বললাম, তাহলে ধারাভিত্তিক যে অংশটা আছে এটাকে আমরা 2টা ভাগে বিভক্ত করতে পারি। একটা পার্টকে বলা হয় যে এটা হচ্ছে প্রসিডিউরাল লয়ের বিধান অথবা পদ্ধতিগত যে আইন আছে, পদ্ধতিগত আইনের বিধান। এই পদ্ধতিগত আইনের বিধান বলছে আপনি এই আর্টিকেলে বা তফসিলে, এই তফসিলে তামাদি মেয়াদটা বলা আছে, কোন মামলার তামাদি মেয়াদ 6 মাস, কোন মামলার তামাদি মেয়াদ 1 বছর, কোন মামলার তামাদি মেয়াদ 5 বছর, এইভাবে বলা আছে।
তাহলে এই পদ্ধতিগত আইনের বিধানটা বলছে এই সেকশন 1 থেকে 25 এই জায়গায় বলছে পদ্ধতিগত আইনের বিধানে গিয়ে বলছে এই মেয়াদটা আপনি কিভাবে কাউন্ট করবেন, এই মেয়াদের সাথে যে সকল সংজ্ঞা জড়িত আছে এটা নিয়ে একটু আলাপ করেছে। এই মেয়াদগুলো আপনি কোন কোন দিন বাদ দিবেন, কোন কোন দিন যুক্ত করবেন, ঠিক আছে, এই যে কনসেপ্টগুলো, এই তফসিলের মেয়াদটা কিভাবে গণনা করবেন, এই টোটাল বিষয়টা এখানে পাবেন। তামাদিতে বাড়িতোর যে কনসেপ্ট আছে, তামাদিতে বাড়ি তোলে কি হবে, এই কনসেপ্টগুলো এখানে আছে। তাহলে 1 থেকে 25 পদ্ধতিগত আইনের বিধানটা নিয়ে আলাপ করছে যে এই মেয়াদটা গণনা সংক্রান্ত। তাহলে এই তফসিলের যে মেয়াদ গণনা সংক্রান্ত, তফসিলের মেয়াদ গণনা সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ করছে, গণনা সংক্রান্ত বিষয়। আচ্ছা, এখন আরো তো কয়টা সেকশন আছে, এর বাইরে সেকশন আছে 2টা 3টা 26 থেকে 28। এই যে ধারাগুলো আছে এইগুলোকে বলা হয় আবার তত্ত্বগত আইনের বিধান নিয়ে কথা বলছে, তত্ত্বগত আইন। এখন এইটার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলে থাকি প্রেসক্রিপশন। তাহলে দেখেন তামাদি আইনের এই অংশটা, এই যে প্রথম যে পার্টটা বললাম, এই প্রথম পার্টটা শুধুমাত্র আলাপ করছে তফসিলে যে মেয়াদটা আছে এই মেয়াদটার গণনা সংক্রান্ত বিষয় নিয়ে, যে কিভাবে গণনা আপনি করবেন পদ্ধতি নিয়ে। আর এই অংশটা বলেছে প্রেসক্রিপশন নিয়ে বা তথ্যগত আইন নিয়ে। তথ্যগত আইনটা কি, এখানে দেখবেন 2টা কনসেপ্ট নিয়ে আলাপ করেছে। 26 থেকে 27 একটা কনসেপ্ট বলেছে, 26-27, আর একটা হচ্ছে 28 একটা। এই 26-27 বলছে ইজমেন্ট রাইট নিয়ে কথা বলছে, ইজমেন্ট। আর 28 বলছে অ্যাডভার্স পজেশন। তাহলে এই অংশটাই মূলত আলাপ করেছে, তামাদি আইনের এই অংশটাই মূলত আলাপ করেছে যে আপনার অধিকার সৃষ্টি করলো এবং অধিকার অর্থাৎ দীর্ঘকালীন ব্যবহারের মাধ্যমে একটা অধিকার সৃষ্টির বিষয়ে আলাপ করেছে। আবার এই একজনের অধিকার যখন সৃষ্টি হয় তখন অন্যজনের অধিকারটা রহিত হয় বা অন্যজনের অধিকারটা বাতিল হয়, তাহলে কারো অধিকারকে বাতিল নিয়ে কথা বলেছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তামাদি আইনের ধারাগত যে অংশটা আছে, এই ধারাভিত্তিক অংশটা হচ্ছে এই 2টা অংশ পাই। এই 2টা অংশ আবার আমরা একটু পরে আবার একটু ডিটেইলে দেখবো যে সহজে কিভাবে এই 2টা অংশকে মনে রাখতে পারে। আচ্ছা, তাহলে তামাদি আইনের এই একটা পরিধির ধারাগত যে অংশটা আছে সেইটার পরিধি হচ্ছে এইটা। তাহলে আমরা বললাম 26 থেকে 28 প্রেসক্রিপশন নিয়ে আলাপ করেছে, 26 এবং 27 বলছে ইজমেন্ট রাইট নিয়ে, 28 বলছে অ্যাডভার্স পজিশন নিয়ে। আর 1 থেকে 25 ধারা পর্যন্ত আপনি মেয়াদটা কিভাবে গণনা করবেন তফসিলে উল্লেখিত মেয়াদ সেই বিষয় নিয়ে আলাপ করেছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে তামাদি আইনের এই যে অংশটা বললাম যে তফসিল, সেই তফসিলে আপনারা দেখবেন যে আমরা কিন্তু একদম 0 থেকে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য পড়াশোনা করতেছি। তো সুতরাং হচ্ছে একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আমরা জানবো। তাহলে দেখেন তামাদি আইনের যে তফসিলটা আছে সেই তফসিলে আসলে 3টা অংশ আছে। এই তফসিলে শিডিউল 1-এ 3টা অংশ আছে। 3টা অংশের মধ্যে প্রথম যাচ্ছে এটা 28 অ্যাডভার্স পজিশন, একটু মনে রাখেন অ্যাডভার্স পজিশন। আচ্ছা, আর নিচে লিখবো না, সমস্যা নাই। তফসিলে 3টা অংশ আছে। প্রথম যে অংশটা আছে এই অংশটাকে আমরা ভাগ করছি আর্টিকেল 1 থেকে 149। এই অংশটা শুধুমাত্র বলেছে যে আপনার বিভিন্ন ধরনের যে মামলা আছে এই মামলাগুলো অবশ্যই দেওয়ানি মামলা। তাহলে বিভিন্ন ধরনের যে দেওয়ানি মোকদ্দমা আছে এই দেওয়ানি মোকদ্দমার যে মেয়াদটা আছে, কোন মামলার তামাদি মেয়াদ কতদিন, আপনার সম্পত্তি পুনরুদ্ধার চাইলে কতদিন, আপনার বাটোয়ারা চাইলে কতদিন, অ্যাডভার্স পজিশন চাইলে কতদিন, এই যে মেয়াদগুলো আছে এই মেয়াদগুলো বলে দেওয়া আছে। এরপর দেখেন সেকেন্ড যে অংশটা আছে এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড যে অংশটা আছে এই সেকেন্ড অংশটাই বলেছে আপনার হচ্ছে আপিলের বিষয় নিয়ে কথা বলেছে। আর্টিকেল 150 থেকে আর্টিকেল 157 পর্যন্ত, আর্টিকেল 150 থেকে আর্টিকেল 157 পর্যন্ত বলেছে, হ্যাঁ 157 পর্যন্ত বলেছে যে আপনার এই যে আপিল আছে, দেওয়ানি এবং ফৌজদারি আপিল আছে, এই আপিলের ক্ষেত্রে তামাদি মেয়াদ কতদিন এইটা বলেছে। আর থার্ড যে অংশটা আছে এখানে বলছে বিভিন্ন দরখাস্তের কথা বলছে। এই অংশটা বলছে 158 থেকে 183 পর্যন্ত, যে বিভিন্ন দরখাস্তর কথা বলছে যে এই দরখাস্তর ক্ষেত্রে আপনি যদি, যেমন আপনি পক্ষভুক্তির আবেদন করতে চাচ্ছেন মারা যাওয়ার পরে, কোনো পক্ষ মারা যাওয়ার পরে, ঠিক আছে, তাহলে কতদিনের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। আপনি রিভিউ আবেদন করতে চাচ্ছেন, কতদিনের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। আপনার মামলাটা খারিজ হয়েছে, আপনি খারিজটা রদ চাইতে চাচ্ছেন, কতদিনের মধ্যে আবেদন করতে পারবেন। লিভ টু আপিলের আবেদন করতে চাচ্ছেন, কতদিনের মধ্যে করবেন। তাহলে এই বিভিন্ন প্রকারের দরখাস্ত আছে, যে দরখাস্তগুলো আমরা করে থাকি সেই দরখাস্তগুলোর তামাদি মেয়াদ
আপনার হচ্ছে নিয়ে কথা বলছে এই থার্ড পার্টে। ঠিক আছে, তাহলে তফসিলের এই তিনটা অংশ এবং ধারাভিত্তিক আলোচনায় আমরা দেখলাম যেখানে আমরা ওভারঅল দুইটা ভাগে বিভক্ত করতে পারি, যেটা অলরেডি আমরা আলাপ করে ফেলেছি। এতটুকুন ক্লিয়ার কিনা, এতটুকুন যদি বোঝা যায় তাহলে আমরা তামাদি আইনকে দেখব যে এই যে অংশটা আছে আমরা এই অংশটাকে নিয়ে আলাপ করব যে এইটা কিভাবে সহজে আমরা আয়ত্ত করতে পারি। আর এই যে অংশটা আছে এই অংশটা আমরা যেভাবে শিখি সেটা হচ্ছে এখানে আপনাকে আইডেন্টিফাই করবেন যে আপনি কোন আর্টিকেলগুলো আপনাকে পড়তে হবে। এখানে এমন অনেক আর্টিকেল পাবেন যেগুলোতে কোনো কোর্টে কোনো প্র্যাকটিসই নাই, তাহলে যে আর্টিকেলগুলো তেমন কোনো মামলা নাই সেই আর্টিকেলগুলো আপনি বাদ দিবেন। যে আর্টিকেলগুলো নিয়ে সচরাচর মামলা হয় সেই আর্টিকেলগুলো আপনি পড়বেন, কিন্তু আপনি এটা মেয়াদ ধরে পড়বেন। আপনি প্রথম লিখবেন 6 মাস, তাহলে আপনি দেখবেন আপনার যে আর্টিকেলগুলো পড়তে হয় সেগুলোর ক্ষেত্রে 6 মাসের মধ্যে কোন কোন মামলাগুলো আপনাকে করতে হবে। এরপর ধরেন আপনি লিখলেন 1 বছর, তাহলে লিখলেন আপনি কোন কোন মামলাগুলো 1 বছরের মধ্যে করতে হয় সেই মামলাগুলোর একটা লিস্ট করে ফেলেন। এইভাবে যদি আপনি করে ফেলেন তাহলে আপনার জন্য প্রিপারেশনটা নেওয়া সহজ হবে। এখান থেকে তফসিল থেকে মূলত 2 ধরনের কোশ্চেন আসে। একটা হচ্ছে মেয়াদ থেকে কোশ্চেন আসে, যে এই ধরেন সম্পত্তি দখল পুনরুদ্ধার আর্টিকেল 3 অনুযায়ী কত দিন তামাদি মেয়াদ, এইভাবে আসতে পারে। আর একটা আসে আর্টিকেল থেকে, যে আপনার দখলের উপর ভিত্তি করে ভাই স্যার একটা 9 ধারায় মামলা করতে হলে কোন আর্টিকেল অনুযায়ী মামলা করতে হবে। এই 2 ধরনের সাধারণত কোশ্চেন এসে থাকে। এখন সব আর্টিকেলগুলো আপনার মনে রাখতে হবে না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো, সেগুলোই আপনার মনে রাখলে চলবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এতটুকু যদি বোঝা যায় তাহলে আমরা মূল আলোচনায় যাব। এটা হচ্ছে একটা প্রাথমিক আলোচনা, আপনাদের প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে তামাদি আইনটাকে আসলে খুব সংক্ষেপে বা খুব সহজে আমরা কিভাবে দেখতে পারি। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে দ্রুত জানিয়ে ফেলবেন, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে সেটাও জানাবেন। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো আমরা ক্লাসে শিখবো। আপাতত এটা যদি নিয়ে তাহলে মূল আলোচনায় ঢোকার আগেই আপনার হচ্ছে অনেক কিছু মানে হয়ে যাবে, যতটুকু প্রাথমিকভাবে জানার প্রয়োজন এতটুকু জেনেছি। আচ্ছা, এটা নিয়ে কথা বলবো, সমস্যা নেই। আমরা যে 3টা ক্লাস নেব, তো আমাদের 3টা বা 4টা লাস্ট ক্লাসে এটা নিয়ে কথা বলবো। শুধুমাত্র একটা ক্লাসই তফসিলের উপর থাকবে। গুরুত্ব কোনগুলো কিভাবে পড়তে হবে, কোনগুলো শুধু আর্টিকেল পড়তে হবে, কোনগুলো শুধু ম্যাথ পড়তে হবে, কোনগুলো উভয়টাই পড়তে হবে, এইটা নিয়ে কথা বলবো। ডন্ট ওয়ারি। আচ্ছা, যাই হোক, আপনারা যারা আমাদের প্রিলি অথবা লিখিত ব্যাচে যুক্ত হতে চান, আমাদের লিখিত ব্যাচ 24 তারিখ থেকে একটা নতুন লিখিত ব্যাচ শুরু হবে। প্রিলি ব্যাচ আজকে থেকে শুরু হচ্ছে। যারা 2026 সালে এক্সাম দেবেন আপনারা চাইলে এই ক্লাসটাকে যাচাই করে আপনার হচ্ছে আপনারা যাচাই করে সিদ্ধান্ত নিতে পারেন। আচ্ছা, নিচের অংশটা দেখা যাচ্ছে না, এখানে অ্যাডভার্স পজিশন শব্দটা লিখেছি, অ্যাডভার্স পজিশন। হ্যাঁ, এটাকে একটু টেনে দিলে আপনারা দেখতে পারবেন অ্যাডভার্স পজিশন কনসেপ্টটা লিখেছি। ঠিক আছে, আচ্ছা, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এটা যদি বোঝা যায় তাহলে আমরা একটু সামনে অগ্রসর হই। এখন আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে তামাদি আইনের 29টা ধারা দেখলাম, এটা ঢোকার আগেই বা এই আইনে আলোচনা করার আগেই আমরা একটু দেখব যে এইগুলোকে খুব সহজে কিভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, তাহলে আপনার এটা খুব সহজ বিষয়। সহজ বিষয়টা হচ্ছে 1 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে যদি ধরেন এটাকে বলা হয় যে আপনি একটা রেস্টুরেন্টে খেতে গেলেন। এখন রেস্টুরেন্টের যদি বাইরের অংশ দেখে আপনার পছন্দ না হয়, খাবার কিন্তু মজা লাগে না। আবার অনেক রেস্টুরেন্ট আছে খাবার খারাপ কিন্তু ডেকোরেশন ভালো, এই কারণে মানুষ যায়। তো আপনাকে যদি কোনো আইন পড়তে হয়, আইন পড়ার আগে ওভারঅল একটা আইডিয়া নিয়ে নেবেন এটার উপর। তো আমরা একটু দেখি যে আপনি যদি 6 বা 7টা অংশ মনে রাখতে পারেন তাহলে তামাদি আইনের কোথায় কি আছে এটা বুঝতে পারবেন। তাহলে তামাদি আইনের একটু বিষয়বস্তু নিয়ে আলাপ করি যে কোন কোন বিষয় কোথায় আছে। দেখেন, তামাদি আইনের এই কনসেপ্টগুলো একটু মনে রাখবেন। দেখেন, প্রথম যে বিষয়টা আমরা দেখি সেটা হচ্ছে তামাদি আইনের যে পদ্ধতিগত অংশ আছে, সেই পদ্ধতিগত অংশকে আমরা 6টা ভাগে বিভক্ত করতে পারি। এই 6টা ভাগের মধ্যে 7টা ভাগে বিভক্ত করতে পারি। এই 7টা ভাগের মধ্যে প্রথম যে অংশটা আছে এটাই হচ্ছে প্রাথমিক আলোচনা। তাহলে তামাদি আইনের এই প্রাথমিক আলোচনা করেছে মাত্র 2টা সেকশনে। সেকশন 1 এটা জানেন সবসময় বলে থাকে যে এই আইনটা কেন হলো, এটার কার্যকারিতা কোথায় কোথায় আছে এটা নিয়ে কথা বলে। আর একটা হচ্ছে সেকশন 2, এখানে সংজ্ঞা নিয়ে বলেছে, অর্থাৎ এটা প্রাথমিক আলোচনার অন্তর্ভুক্ত। সেকেন্ড যে অংশটা আছে পদ্ধতিগত অংশের, এখানে আমরা দেখি তামাদিতে বাড়িতে যে কনসেপ্টটা আছে সেই তামাদিতে বাড়িতে কনসেপ্টটা নিয়ে কথা বলেছে। তামাদিতে বাড়িতে এই শব্দটা আপনারা প্রায় শুনবেন, যারা সচরাচর আদালতে যান তারা শুনবেন যে মামলাটা তামাদিতে বাড়িতে হয়েছে। তাহলে এই যে তামাদিতে বাড়িতে এই কনসেপ্টটা নিয়ে কথা বলেছে সেকশন 3, এটার ফলাফল কি হবে এটা নিয়ে।
এরপর দেখেন 3 নাম্বার, এটাকে বলা হচ্ছে সময় বৃদ্ধিকরণ। তাহলে স্বাভাবিক যে তামাদি মেয়াদ আছে, এই তামাদি মেয়াদের সময়টাকে বৃদ্ধি করা যায়। টেকনিক্যালি সময় বৃদ্ধি করার 4 ধারায় বলেছে যে যদি বন্ধ থাকে আদালত, আর আপনার হচ্ছে 5 ধারায় সময় বৃদ্ধিকরণের বিষয়টা আছে। তাহলে সময় বৃদ্ধিকরণের 4 আলাপ আছে। চতুর্থ যে অংশটা আছে এটাকে আমরা বলতে পারি, এটাকে বলা হয় যে অপারগতা, বৈধ অপারগতা। তাহলে বৈধ অপারগতা, এটা নিয়ে কি কি সুযোগ লাভ করা যায়, এই কনসেপ্ট নিয়ে সেকশন 6 থেকে সেকশন 9 পর্যন্ত আলাপ করেছে। 5 নম্বর যে অংশটা আছে এখানে আমরা বলতে পারি সময়বাদ, তামাদি মেয়াদ গণনায় কোন কোন সময় বাদ দিবেন, এই কনসেপ্টটা নিয়ে সেকশন 12 থেকে 18 পর্যন্ত আলাপ করা হয়েছে। 6 নম্বরে যে অংশটা আছে এটাকে আমরা বলতে পারি স্বীকৃতি। তাহলে স্বীকৃতির বিষয় নিয়ে কথা বলেছে সেকশন 19 থেকে 21 পর্যন্ত। এরপরে অন্য কিছু বিষয় পাই যেগুলো আসলে কোনোটার সাথেই যায় না বা সবটার সাথেই যায়, সেকশন 22 থেকে সেকশন 25 পর্যন্ত। ঠিক আছে, তাহলে পদ্ধতিগত আইনের এই 7টা অংশ যদি মনে রাখেন খুব সংক্ষেপে, তাহলে আপনি মোটামুটি আপনার মাথায় চলে আসবে যে কোন অংশটা কোথায় আছে, কোন অংশের বিষয়বস্তু কি। তাহলে দেখেন 1 এবং 2 প্রাথমিক আলোচনা করেছে তামাদিতে বাড়িতে, এবং বলেছে যে 2 হচ্ছে সংজ্ঞা প্রদান করা হয়েছে। তামাদিতে বাড়িতে যে কনসেপ্টটা আছে এটা নিয়ে 3 আলাপ করা হয়েছে। সময় বৃদ্ধিকরণের যে বিষয়টা আছে তামাদি আইনে, যে কোন কোন মেয়াদটা কিভাবে বৃদ্ধি করা যায়, 2টা বিষয় 4 এবং 5 আলাপ করেছে। বৈধ অপারগতা নিয়ে 6 এবং 9 পর্যন্ত। সময়বাদ, সময়টা কোন কোন মেয়াদটা আপনি গণনার ক্ষেত্রে বাদ দিবেন 12 থেকে 18 দ্বারা। স্বীকৃতি 19 থেকে 21 দ্বারা, এবং অন্যান্য বিষয় অর্থাৎ 22 থেকে 25 দ্বারা পর্যন্ত আলাপ করেছে। আচ্ছা, তত্ত্বগত আইনের যে অংশটা আছে যেটাকে আমরা প্রেসক্রিপশন বলেছি, এটা অলরেডি আমরা শিখেছি। তত্ত্বগত আইনের 2টা অংশ আছে, একটাকে আমরা বলেছি ইজমেন্ট। এই ইজমেন্টের যে বিষয়টা আছে এটা নিয়ে কথা বলেছে সেকশন 26 এবং 27। আর সেকেন্ড যে অংশটা আছে যেটাকে আমরা বলে থাকি অ্যাডভার্স পজেশন, অ্যাডভার্স পজেশন, এই অ্যাডভার্স পজেশনের কনসেপ্টটা নিয়ে কথা বলেছে সেকশন 28। ঠিক আছে, তাহলে এই যে একদম এই কনসেপ্টগুলো যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে তামাদি আইনের কোথায় কি আছে সেটা কিন্তু আপনি খুব চোখ বুঝে একদম মনে রাখা খুব সহজ, বা চোখ বুঝে আপনি মনে রাখতে পারবেন। তো এতটুকু ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা জানাবেন। তাহলে এখন আমরা একটু তামাদি আইনের প্রাথমিক যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলে, অর্থাৎ তামাদি আইনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু কথা বলে আমাদের যে মূল আলোচনা আছে সেই মূল আলোচনায় আমরা যাই। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, তাহলে দেখেন তামাদি আইন একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, যেখানে পদ্ধতিগত এবং তত্ত্বগত উভয় আইনেরই সহ অবস্থান আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা চলে যাই আজকে একটু আলাপ করি প্রাথমিক যে বিষয়গুলো আছে যেগুলো জানতে হবে। আপনারা যারা আমাদের সাথে প্রিলি প্যাকেজে যুক্ত হতে চান অনলাইনে বা অফলাইনে, তারা যোগাযোগ করতে পারেন উপরের নাম্বারে। 24 তারিখ থেকে যে লিখিত ব্যাচ শুরু হচ্ছে সেখানে যারা যোগাযোগ করতে চান উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন। নোট, মডেল টেস্ট, সম্ভাব্য প্রশ্নপত্র, লাস্ট ভিউ সব কিছু থাকবে। আমাদের বাইরে কিছুই পড়তে হবে না, এই চ্যালেঞ্জ প্যাকেজে ভর্তি নিচ্ছি আমরা। তো যাই হোক, আমরা আলাপ শুরু করি। 10 এবং 11 দ্বারা এটা একটা কনসেপ্ট আমরা শিখবো, আর এর বাইরে না শিখলেও চলবে, সমস্যা নাই। আপনার দেখেন এটাকে টেকনিক্যালি আলাপ করা হয়েছে এই কারণেই যে এটাকে আপনি চাইলে ধারা অনুযায়ী মিলাইতে গেলে চলবে না, এটা আপনার মনে রাখার জন্য। আপনি যদি চিন্তা করেন যে স্যার এটা মনে হয় বাদ দিয়েছে, না, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আপনাকে সিরিয়াল, এখানে দেখেন আমি তামাদি আইনের চ্যাপ্টার 5টা, এখন আমি তো 7টা বিষয় ভাগ করছি। কেন 7টা বিষয় ভাগ করলাম? এটার কারণ হচ্ছে আপনার মনে রাখার সুবিধার্থে। এখন যেগুলো আমার দরকার নাই এককভাবে, যেটার একটা ছোট্ট কনসেপ্ট মনে রাখাই আমার জন্য যথেষ্ট, সেটা আমি কেন এটার মধ্যে টানবো? বুঝতে পেরেছেন? আশা করি বুঝেছেন। তো যাই হোক, এখন আমরা আলাপ করি, মূল আলোচনায় চলে যাই। দেখেন তামাদি আইনের একটা হিস্ট্রি আছে। ভারতীয় উপমহাদেশে শুরুর দিকে কোনো তামাদি আইন ছিল না। তাহলে কেন তামাদি আইন টানা প্রয়োজন হলো? ব্রিটিশ যখন শাসন করতেছে ভারতীয় উপমহাদেশ, তখন তারা দেখলো যে আমরা চাইলে যে কোনো মামলা দীর্ঘদিন পরে দাখিল করা যায়, এবং পক্ষদের মধ্যে যে বিরোধটা থাকে সেই বিরোধটা হচ্ছে বিদ্যমান থেকে যাচ্ছে অনেকদিন, দীর্ঘদিন যাবত। তাহলে তামাদি আইনটা একটা আসলে ইকুইটেবল ভার্সন বা ইকুইটেবল ল বলা হয়। কেন এটা ইকুইটেবল ল? ইকুইটির একটা নীতি আছে, যে তার অধিকারের উপর ঘুমিয়ে থাকে অধিকার তার থেকে চলে যায়। ঠিক আছে, অর্থাৎ অধিকার সচেতন করা হচ্ছে ইকুইটির একটা মূল যে নীতি। তাহলে এই নীতির উপর ভিত্তি করে ভারতীয় উপমহাদেশে তামাদি আইন আনা প্রয়োজন। তো ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম 1859 সালে একটা তামাদি আইন পাস হয়, এটা হচ্ছে প্রথম তামাদি আইন।
বাট এই যে প্রথম তামাদি আইনটা হয়, এই আইনটাকে আবার কার্যকর দেওয়া হয় 1862 সালে। কিন্তু তামাদি আইনের মূল যে উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্য আসলে এখানে কি হয়, এখানে হচ্ছে আপনার ব্যাহত হয়ে যায়। তো এই ব্যাহত হওয়ার কারণে আপনার হচ্ছে এই তামাদি আইনটাকে পরবর্তীতে 1908 সালে আমরা বর্তমান যে তামাদি আইন পড়ি, সেই তামাদি আইনটাকে আনা হয় এবং এটাকে কার্যকর দেওয়া হয় 1909 সালে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যে বার কাউন্সিল যে আছে, এই বার কাউন্সিলের মধ্যে দেখেন যে 1908 সালে আরও একটা সাবজেক্ট আছে যেটা বার কাউন্সিলের সিলেবাসের অন্তর্ভুক্ত। বলতে হবে 1908 সালের কোন আইনটা আছে যেটা বার কাউন্সিলের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। তো যখন তামাদি আইনটা হয় তখন তামাদি আইনের মোট সেকশন ছিল 31টা, কিন্তু বর্তমানে তামাদি আইনের বলবৎ সেকশন আছে 29টা। ঠিক আছে? আচ্ছা, তামাদি আইনের যে আইনটা, একটা আইনকে সাধারণত আমরা দুই ভাগে বিভক্ত করে থাকি প্রাথমিকভাবে। একটাকে বলে থাকি তত্ত্বগত আইন, আর একটাকে বলে থাকি পদ্ধতিগত আইন। তাহলে তামাদি আইনটা কেমন আইন? তামাদি আইনটাকে বলা হয় পদ্ধতিগত আইন, যেটাকে আমরা বলে থাকি প্রসিডিউরাল ল অথবা অ্যাডজেক্টিভ ল। তাহলে প্রসিডিউরাল ল মানে হচ্ছে পদ্ধতিগত আইন, অর্থাৎ এই আইনটা আপনাকে পথ দেখিয়েছে যে আপনি কোন পথে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আর এই আরেকটা আইন আছে যেটাকে আমরা বলি তত্ত্বগত আইন। তত্ত্বগত আইন আপনাকে কোনো পথ দেখায় না, বরং তত্ত্বগত আইন যে কাজটা করে সেটা হচ্ছে আপনাকে এই তত্ত্বগত আইনে যে কাজটা করে সেটা হচ্ছে আপনাকে সংজ্ঞা প্রদান করে, দণ্ডর বিধান বলে নিয়ে আলাপ করে। তাহলে এখানে মূলত হচ্ছে তত্ত্বগত আইনে সংজ্ঞা দেয়, দণ্ড দেয়, অধিকার নিয়ে কথা বলে, প্রতিকার নিয়ে কথা বলে। ঠিক আছে? এটা হচ্ছে তত্ত্বগত আইন, যেটাকে আমরা সাবস্ট্যান্টিভ ল বলে থাকি। তাহলে তামাদি আইনে যদিও দুইটা অংশই বিদ্যমান, তারপরেও এটাকে আমরা প্রসিডিউরাল ল বলে থাকি। ঠিক আছে? তাহলে তামাদি আইনের এই ছিল মোটামুটি প্রাথমিক আলোচনা। প্রথম তামাদি আইন কত হয়, কত সালে কার্যকর হয়, বর্তমান যে তামাদি আইন পড়তেছে এটা কত সালে কার্যকর হয়, এবং এটার কেমন ধরনের আইন, এটাই হচ্ছে বেসিক বিষয় বা একদম প্রাথমিক আলোচনা। এটা যদি বোঝা যায় তাহলে এই তামাদি আইনের একটা বৈশিষ্ট্য আছে। তাহলে তামাদি আইনের বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলি যে তামাদি আইন আসলে কেমন বৈশিষ্ট্যগত আইন। একটা বৈশিষ্ট্য অলরেডি আমরা কিন্তু শিখে ফেলেছি। কি শিখে ফেলেছি? যে তামাদি আইন হচ্ছে একটা পদ্ধতিগত আইন। এটাও কিন্তু তামাদি আইনের একটা বৈশিষ্ট্য। এখন রিটেনের জন্য আমাদের অনেক কিছু জানতে হয়, যে তামাদি আইনের উদ্দেশ্য কি, এগুলো প্রিলির জন্য না জানলেও চলবে। তামাদি আইনের একটা উদ্দেশ্য হচ্ছে, এই আইনটাকে আবার লেক্স ফরিও বলা যায়, লেক্স ফরি। তাহলে তামাদি আইনকে লেক্স ফরি বলার কারণটা কি? তামাদি আইনকে লেক্স ফরি বলার কারণ হচ্ছে, লেক্স ফরি শব্দের অর্থ ফোরাম অফ ল অথবা ফোরাম অফ কোর্ট। আপনারা আর একটা কমেন্ট একটু করে ফেলেন যে বাংলাদেশে প্রচলিত আর একটা আইন আছে, যে আইনটাকেও আমরা লেক্স ফরি বলে থাকি, যেটা আমরা কি বলে থাকি? লেক্স ফরি। এখন এই যে লেক্স ফরি বলে থাকি, সাবসুদ কি এটা তো বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে লেক্স ফরি, এই লেক্স ফরি তামাদি আইনকে বলে থাকি, আর একটা আইনকে বলে থাকি, যেটা আপনার বার কাউন্সিল যে সিলেবাস আছে এটার অন্তর্ভুক্ত। বলতে হবে এই আইনটার নাম কি। মানে এটাকে বলে থাকি ফোরাম অফ ল অথবা ফোরাম অফ কোর্ট। তাহলে এই তামাদি আইন যে ফোরাম অফ ল বা ফোরাম অফ কোর্ট হলো, এই ফোরাম অফ ল বা ফোরাম অফ কোর্ট এটা আমরা কোথায় পেলাম? এটা তামাদি আইনের সেকশন 11-তে বলা আছে। তামাদি আইনের সেকশন 11-তে বলেছে যে আপনি যদি বিদেশি কোনো চুক্তির বিষয়ে মামলা করতে চান, সেটা যদি বাংলাদেশে মামলা করতে চান, তাহলে বাংলাদেশের তামাদি আইন প্রযোজ্য হবে। বুঝতে পেরেছেন? তাহলে বিদেশে যদি চুক্তির বিষয়বস্তু নিয়ে বাংলাদেশে মামলা করেন, তাহলে এই মামলায় এই বাংলাদেশের যে তামাদি আইন আছে সেই তামাদি আইন প্রযোজ্য হবে। আমরা একটা এক্সাম্পল দিই। ধরেন দুইজন বন্ধু বাংলাদেশের নাগরিক, কিন্তু তারা হচ্ছে আমেরিকাতে বসবাস করে। তাহলে একজন বন্ধুর নাম এ আর একজনের নাম বি, দুইজনে বাংলাদেশের নাগরিক, আমেরিকায় বসবাস করে। তারা আমেরিকায় বসে একটা চুক্তি করলো। আমেরিকায় বসে চুক্তি করে একজন বন্ধু বাংলাদেশে চলে আসলো বি, কিন্তু ওই চুক্তি আর প্রতিপালন করতেছেন না। তখন এ কি করলো? এ হচ্ছে এই বির বিরুদ্ধে একটা মামলা করলো। এ কি করলো? বির বিরুদ্ধে মামলা করলো। তাহলে এই যে বির বিরুদ্ধে মামলাটা করলো, এই মামলার ক্ষেত্রে চুক্তিটা হয়েছে ইউএসএ তে বসে, কিন্তু মামলা হচ্ছে কোথায়? মামলা হচ্ছে বাংলাদেশে। তাহলে কোন তামাদি আইন প্রযোজ্য হবে? ইউএসএর তামাদি আইন প্রযোজ্য হবে নাকি বাংলাদেশের তামাদি আইন প্রযোজ্য হবে? তাহলে এই 11 ধারা অনুযায়ী বাংলাদেশের তামাদি আইন প্রযোজ্য হবে। এই কারণে এই আইনটাকে বলা হয় লেক্স ফরি, ফোরাম অফ ল অথবা ফোরাম অফ কোর্ট।
আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে এই আইনের বাইরে আরেকটা আইন আছে যেটাকে আমরা লেক্সপরি বলে থাকি, সেটা হচ্ছে এভিডেন্স অ্যাক্টকে আমরা লেক্সপরি বলে থাকি বা ফোরাম অফ ল, ফোরাম অফ কোর্ট বলে থাকি। এটার সেকশনে একে এই বিষয়বস্তু নিয়ে আলাপ করেছে। এখন আমরা মূল আলোচনায় যাই যে তামাদি আইন যেটা আছে, এই তামাদি আইনের বলেছে সেকশন 2 আমাদের একটু দেখতে হবে। তাহলে সেকশন 2 মূলত হচ্ছে কিছু সংজ্ঞা বলে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে সব সংজ্ঞাগুলো আমাদের দেখার দরকার নাই, যে সংজ্ঞাগুলো আমরা বলবো এইগুলো দেখলেই চলবে। তাহলে প্রথম আমরা যে সংজ্ঞাটা দেখবো এটার নাম হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। তাহলে আমরা একটু দেখি বিল অফ এক্সচেঞ্জ কাকে বলে, এই কনসেপ্টটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? তাহলে আমরা দেখি বিল অফ এক্সচেঞ্জ সেকশন 2 এর সাবসেকশন 2 এ বলছে বিল অফ এক্সচেঞ্জ নিয়ে কথা বলছে। বিল অফ এক্সচেঞ্জ, তাহলে দেখেন এখান থেকে মনে রাখতে হবে এই বিল অফ এক্সচেঞ্জ বলতে দুইটা জিনিসকে বোঝায়। একটা হচ্ছে চেক অথবা হুন্ডি, চেক বা হুন্ডি, ঠিক আছে? এইটা দ্বারা বিল অফ, অর্থাৎ চেক হতে হবে অথবা বিল অফ এক্সচেঞ্জ হিসেবে হুন্ডিকে বলবে। এখন আপনাকে যদি প্রিলিতে এই দুটি স্পেসিফিক্যালি জানা না থাকে, যদি কোশ্চেন আসে নিচের কোনটি বিল অফ এক্সচেঞ্জ নয়, বললো চেক, স্ট্যাম্প, হুন্ডি, ঠিক আছে? এরপর নিচে বললো যে আপনার হচ্ছে ধরেন আর একটা, হ্যাঁ, তাহলে বললো ধরেন কোনটি বিল অফ এক্সচেঞ্জ, বললো হুন্ডি, স্ট্যাম্প, তারপর টাকা, তারপর বললো ধরেন মুদ্রা, আর তাহলে কোনটি বিল অফ এক্সচেঞ্জ, আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে স্পেসিফিক্যালি একটু মনে রাখবো বিল অফ এক্সচেঞ্জ বলতে কি বোঝায়। এরপর দেখেন আর একটা সংজ্ঞা আমরা পাই, সেটা হচ্ছে সেকশন 2 এর 3। এখানে বন্ডের একটা সংজ্ঞা দেওয়া আছে, বন্ড। তাহলে এই বন্ডের সংজ্ঞা প্রদান করা হচ্ছে, যেটাকে আমরা বাংলায় বলি মুচলেখা। তাহলে মুচলেখার একটা সংজ্ঞা প্রদান করা হচ্ছে সেকশন 2 এর 3। আপনাকে মুচলেখা এতটুকু জানলে চলবে মুচলেখার সংজ্ঞা কোথায় দেয়া আছে। এরপর আমরা একটা সংজ্ঞা পাই যেটাকে আমরা বলে থাকি 2 এর 5, যেটা ইজমেন্ট নিয়ে কথা বলেছি, ইজমেন্ট। তাহলে ইজমেন্ট নিয়ে একটা কনসেপ্ট জানবেন যে ইজমেন্টের রাইটটা আছে বা ইজমেন্টের যে অধিকারটা আছে এটা চুক্তির মাধ্যমে সৃষ্টি হয় না, চুক্তির মাধ্যমে সৃষ্টি হবে না। তাহলে ইজমেন্ট রাইটটা মনে রাখবেন যে চুক্তির মাধ্যমে ইজমেন্ট রাইট কখনো সৃষ্টি হয় না। ইজমেন্ট রাইটটা তৈরি হবে একটা দীর্ঘকালীন ব্যবহারের মাধ্যমে, চুক্তির মাধ্যমে কখনো ইজমেন্ট রাইট তৈরি হয় না। এরপরে আমরা যে সংজ্ঞাটা দেখবো সেটা হচ্ছে গুড ফেইথ দিয়ে অলরেডি কোশ্চেন এসেছে, যেটাকে আমরা বলে থাকি গুড ফেইথ বা যেটাকে আমরা বলে থাকি সরল বিশ্বাস। তাহলে সরল বিশ্বাস বলতে একটা কাজ যদি আপনি দুইটা ভাবে করেন তাহলে বলা হবে যে আপনি সরল বিশ্বাসে কাজটা করেছেন। এটাকে বলা হয় প্রপার কেয়ার অ্যান্ড কশন, যেটাকে আমরা বাংলায় বলে থাকি যথাযথ যত্ন ও যথাযথ সতর্ক। তাহলে আপনি যদি কোনো কাজ যথাযথ যত্ন এবং যথাযথ সতর্কতার সহিত কাজটা করেন তাহলে বলা হবে যে এই কাজটা আপনি কিসে করেছেন, এই কাজটা আপনি সরল বিশ্বাসের মাধ্যমে করেছেন, ঠিক আছে? তাহলে সরল বিশ্বাসের যে কনসেপ্টটা আছে আমরা এটা শিখে নিলাম যে সরল বিশ্বাস কাকে বলে বা সরল বিশ্বাসের সংজ্ঞা কোথায় আছে। আচ্ছা, এর বাইরে আমাদের দুইটা কনসেপ্ট একটু দেখতে হবে। একটা হচ্ছে সেকশন 2 এর 9, যেটাকে আমরা প্রমিসরি নোট বলে থাকি বা প্রত্যর্পণ পত্র বা অঙ্গীকার পত্র। 2 এর 9 জাস্ট মনে রাখবেন প্রিলির জন্য যে প্রমিসরি নোট, প্রমিসরি নোটের সংজ্ঞাটা কোথায় দেয়া আছে। আর 2 এর 10 সুট শব্দটার সংজ্ঞায়ন করা হয়েছে। সুট শব্দটার সংজ্ঞায়ন একটু ইন্টারেস্টিংলি করা হয়েছে। এখানে বলা হয়েছে আপিল এবং আবেদন অন্তর্ভুক্ত হবে না। তাহলে আপনি যদি কোনো আপিল করেন, এই সুট বলতে আপিল বুঝাবে না, সুট বলতে দরখাস্ত বুঝাবে না, ঠিক আছে? সুট বলতে আপিলও হবে না, সুট বলতে দরখাস্ত হবে না, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে এই কনসেপ্টগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আমি আবারও বলেছি যে আমাদের যে পরবর্তী প্রিলি এক্সাম আছে সেই প্রিলি এক্সামের জন্য সেকশন 2 কিন্তু গুরুত্বপূর্ণ। সেকশন 2 থেকে আমরা এই বিল অফ এক্সচেঞ্জ, বন্ড, ইজমেন্ট, তারপর হচ্ছে কিসের মাধ্যমে ইজমেন্টটা তৈরি হয় না, গুড ফেইথ, প্রমিসরি নোট এবং সুট, এই কনসেপ্টগুলো একটু মোটামুটি যতটুকু বললাম এতটুকু জানা এনাফ আপনার জন্য প্রিলি পরীক্ষার জন্য অন্তত। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এটা যদি বোঝা যায় তাহলে আমরা যে ধারাগুলোকে যে 7টা পার্টে বিভক্ত করেছিলাম সেটার সেকেন্ড পার্টটা নিয়ে কথা বলবো, যে কনসেপ্টটাকে আমরা বলেছি তামাদিতে বারিত। সেই তামাদিতে বারিত কিভাবে হয়, তামাদিতে বারিত কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলাপ করব।
এতটুকু বুঝতে পেরেছেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? আপনারা যারা আমাদের সাথে প্রিলি প্যাকেজে যুক্ত হতে চান উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে জুরিস্ট একাডেমির পেজ অথবা আমার আইডিতে ইনবক্স করতে পারেন। আজকে থেকে নতুন প্রিলি ব্যাচের ক্লাস শুরু। যারা লিখিত এক্সাম দিবেন তারা লিখিত ব্যাচে যুক্ত হতে পারেন। 24 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে লিখিত বুস্টার প্যাকেজ। আর আপনারা যারা অফলাইনে ক্লাস করতে চান তারা শুক্র শনিবার আমাদের অফলাইন ক্লাস হয় ফার্ম গেটে দুপুর 2টা থেকে। আপনারা চাইলে উপরের নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন ক্লাস করতে। ওকে, তো যাই হোক, আমরা চলে যাই আজকের পরবর্তী আলোচনায়। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, এখন তামাদিতে বাড়িত এই কনসেপ্টটা আমি আগেও বলেছি, যেটা হচ্ছে আমরা সেকেন্ড যে বিষয়টা বলেছিলাম সেই সেকেন্ড বিষয়টা নিয়ে কথা বলেছি। তামাদিতে বাড়িত যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা আপনার 2-এর নয়, প্রমিসরি নোট 2-এর নয়। আচ্ছা, তামাদিতে বাড়িত যে কনসেপ্টটা আছে এই তামাদিতে বাড়িত কনসেপ্টটা আপনারা প্রায় সচরাচর কোর্টে শুনবেন। বিশেষ করে আপনারা যখন দেওয়ানি মামলা পরিচালনা করবেন, যখন জবাব দেয়, তাই এই জবাবে দেখবেন যে কিছু কমন গ্রাউন্ড বলে দেওয়া থাকে। এটার মধ্যে একটা থাকে মামলাটি অচল, মামলাটি কেন অচল, তামাদিতে বাড়িতে এই কারণে অচল, এইভাবে বিষয়গুলো লেখে। এখন এই তামাদিতে বাড়িতে কনসেপ্টটা নিয়ে একটু কথা বলে দেখেন। তামাদিতে বাড়িতে এই কনসেপ্টটা মূলত সেকশন 3-এ আমরা পেয়ে থাকি। সেকশন 3-এ দুইটা বিষয়, তামাদিতে আর একটা হচ্ছে বাড়িত। এই দুইটা শব্দ নিয়ে আগে একটু ব্যাখ্যা করি। তামাদিতে বাড়িত, তাহলে দেখেন এই যে তামাদি যে শব্দটা, এটা একটা আরবি শব্দ। তাহলে তামাদি শব্দটা একটা আরবি শব্দ। এই তামাদি শব্দের অর্থ কি? তামাদি শব্দের অর্থ হচ্ছে নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়া। তাহলে তামাদি শব্দের অর্থ হচ্ছে নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়া। অর্থাৎ এই নির্ধারিত মেয়াদ কোন মেয়াদটা বলেন তো? এই নির্ধারিত মেয়াদ বলতে কোন মেয়াদকে বোঝায়? আর বাড়িত মানে হচ্ছে বাধা দেয়া। তাহলে নির্ধারিত মেয়াদ যদি অতিবাহিত হয়, এই অতিবাহিত হলে আপনার মামলা করা থেকে যে বাধাটা দেওয়া হয় এটাকেই বলা হয় তামাদিতে বাড়িত। তাহলে আপনার যে আইনে নির্ধারিত মেয়াদটা আছে সেই মেয়াদটা যদি অতিবাহিত হয়, তাহলে সেই মেয়াদ অতিবাহিত হলে আপনি মামলা করা থেকে যে বাধা প্রদান করা হবে সেই বাধাটাকেই বলা হবে তামাদিতে বাড়িত। এখন এই মেয়াদটা আমরা কিভাবে গণনা করব, এই কনসেপ্টটা নিয়ে আমরা একটু পাই সেকশন 3-এ। সেকশন 3-এ বলেছে যে এই মেয়াদটা গণনার ক্ষেত্রে বলেছে এই আইনের 4 থেকে 25 ধারার বিধানবলী সাপেক্ষে গণনা করতে হবে। তাহলে কোনো মামলা তামাদিতে বাড়িত করতে হলে আগে এই মেয়াদটা 4 থেকে 25 ধারায় তামাদি আইনের যে মেয়াদটা বলেছে, যে পদ্ধতি বলেছে, সেই পদ্ধতিতে গণনা করতে হবে। এখন এই 3 ধারা অনুযায়ী কি কি বাড়িত হতে পারে বলছে? এই 3 ধারা অনুযায়ী বাড়িত হতে পারে মামলা, বাড়িত হতে পারে আপনার হচ্ছে আপিল, বাধিত হতে পারে দরখাস্ত। তাহলে 3টা বিষয়, এই 3 ধারার 3টা বিষয়বস্তু বলেছে। কি কি বিষয়বস্তু নিয়ে কথা বলেছে 3 ধারায়? কি কি বাধিত হতে পারে, প্রিলির জন্য গুরুত্বপূর্ণ। দেখেন, 1 বলেছে মামলা, যেটাকে আমরা মোকদ্দমা বলে থাকি। 2 বলেছে আপিল, 3 বলেছে দরখাস্ত। তাহলে এই 4 থেকে 25 ধারায় যে মেয়াদ, যে পদ্ধতি বলেছে, সেই পদ্ধতি গণনা সাপেক্ষে আপনার মেয়াদটা যদি অতিবাহিত হয়ে যায়, ঠিক আছে, আপনার মেয়াদটা যদি অতিবাহিত হয়ে যায়, তামাদি হয়ে যায়, তাহলে এই 3টা বিষয়বস্তু মামলা, আপিল এবং দরখাস্ত করা কি হয়ে যাবে? বাড়িত হয়ে যাবে। এখন এই বাড়িতটা কিভাবে হবে বলছে? এই বাড়িতটা হবে খারিজের মাধ্যমে। তাহলে এই বাড়িতটা আদালত কিভাবে করবে? খারিজের মাধ্যমে বাড়িত করবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের খুব সহজ কোশ্চেন করেছি, উত্তর দিতে পারলেন না। এই তামাদি মেয়াদটা আমরা কোথায় পেলাম? এটার যে একটা শিডিউল আছে, এই শিডিউল 1-এ 183টা আর্টিকেল আছে, অলরেডি আমরা শিখেছি। এখানে বলেছে তামাদি মেয়াদটা, বুঝতে পেরেছেন? তাহলে ওই যে শিডিউল 1-এ যে তামাদি মেয়াদটা বলা আছে, সেই তামাদি মেয়াদটা যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে আপনার কি হবে? আমাদের এটাকে গণনা করতে হবে 4 থেকে 25 ধারা সাপেক্ষে। গণনা করে আমরা যদি দেখি মামলার তামাদি মেয়াদ শেষ, তাহলে মামলা বাড়িত। আপিলের তামাদি মেয়াদ শেষ, আপিল বাড়িত। দরখাস্তের তামাদি মেয়াদ শেষ, দরখাস্ত কি? বাড়িত। তাহলে এই বাড়িত হলে কি হবে? সেকশন 3-এ বলছে বাড়িত হলে এটা খারিজ হয়ে যাবে, আদালত এটাকে আর কি করবে না? শ্রবণ করবে না। বিষয়টা ক্লিয়ার কিনা, কোশ্চেন আছে কিনা? এখন দেখেন, যদি দেখা যায় যে যিনি বিবাদী আছেন, এই মামলার অতিবাহিত মেয়াদ শেষ, একটা মামলার তামাদি মেয়াদ ছিল 1 বছর। 1 বছর পর আপনি হচ্ছে 1.5 বছর পর মামলা করছেন, 1.5 বছর।
1.5 বছর পর মামলা করার ক্ষেত্রে যিনি বিবাদী আছেন সেই বিবাদী কোনো আদালতের কাছে কোনো আবেদন দেয় নাই, কোনো দাবি করে নাই, তাহলে আদালত কি এই বিষয়টাকে আমলে গ্রহণ করবে, আমলে নিবে? অর্থাৎ এই মামলাটা কি বারিত করবে নাকি চলমান রাখবে? কোশ্চেনটা বুঝতে পেরেছেন? যে একটা মামলার তামাদি মেয়াদ ছিল 1 বছর, কিন্তু যে ব্যক্তি মামলা করেছে তিনি 1.5 বছর পরে মামলা করেছেন, বিবাদী চুপ, বিবাদী কিছু বলে নাই, তাহলে এই মামলাটা কি চলবে কিনা? ঠিক আছে, তাহলে মনে রাখবেন এই 3 ধারার যে বিধানটা, এই বিধানটা হচ্ছে বাধ্যতামূলক বিধান, বাধ্যতামূলক। কোনো পক্ষ যদি দাবি নাও করে, বিবাদী যদি কোনো দাবি নাও করে তাও আদালত মামলাটা বা আপিলটা বা দরখাস্তটা বারিত করে দিবে। বুঝতে পেরেছেন? তাহলে এটা কি করবে? বারিত। এখন দেখেন, যদি মামলা হয়, এই দেখেন আমরা বলছি খারিজের মাধ্যমে এটাকে বারিত করবে। কিসের মাধ্যমে? খারিজের মাধ্যমে। তাহলে যদি আপিল হয়, আপিল খারিজ করে দিল, দরখাস্ত যদি হয় তাহলে দরখাস্ত খারিজ করে দিল। তাহলে মামলা যদি বারিত হয়, এই মামলার তামাদি মেয়াদ অতিবাহিত হয়ে গেল, এই তামাদি মেয়াদ অতিবাহিত হয়ে গেলে তাহলে কি ব্যবস্থা নিবে আদালত? এটাকে কিভাবে বারিত করবে? তাহলে যদি মামলা হয়, কোনো মূল মোকদ্দমা, এই আপিল খারিজ করে দিল, দরখাস্ত খারিজ করে দিল, যদি মূল মোকদ্দমা হয়, এই মূল মোকদ্দমা এটাকে খারিজ কিভাবে করবে বা এটাকে বারিত কিভাবে করবে, এটাকে বারিত কিভাবে করবে, জানা থাকলে কমেন্ট করেন, না হলে আমি হেল্প করব। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন দেখেন কোশ্চেনটা বুঝেছেন কিনা। যদি কোশ্চেন না বুঝেন কিওয়ার্ড লিখবেন। তাহলে যদি মামলা হয়, এই মামলাটা কিভাবে বারিত হবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। যদি কোশ্চেন না বুঝেন জানাবেন, আর যদি কোশ্চেন বুঝতে পারেন এটুকু মুছে ফেললাম। আচ্ছা, আপনারা যারা বার কাউন্সিল প্রিলি পরীক্ষা দিবেন 2026 সালে, তারা চাইলে আমাদের যে আজকে থেকে অনুষ্ঠিত হওয়া যে ব্যাচ শুরু হয়েছে সেই ব্যাচে যুক্ত হতে পারেন। আজকে সেই ব্যাচের উদ্বোধনী ক্লাস আপনারা যেটা এখন করছেন, এই প্যাকেজে পরবর্তী এক্সামের আগ পর্যন্ত ক্লাস পাবেন। আমাদের যে স্পেশাল প্রিলি হ্যান্ড নোট আছেন সেটা পাবেন, আমাদের যে মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন, লাস্ট ভিউ নামে একটা স্পেশাল সাজেশন পাবেন। সব কিছু মিলিয়ে আমাদের এই একটা কমপ্লিট প্যাকেজ। এই প্যাকেজের বাইরে আপনাকে কিছুই করতে হবে না। এই চ্যালেঞ্জে আমরা ভর্তি নিচ্ছি। আপনার চাইলে উপরের নাম্বারে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, করে একদম ফ্রেশ ক্লাসে আপনার যুক্ত হতে পারেন। এটাকে ক্লাসটাকে যাচাই ক্লাস হিসাবে নিতে পারেন। আচ্ছা, তাহলে দেখেন, যদি মামলা হয়, এই মামলাটাকে আসলে ওইভাবে খারিজ হয় না। এটা যেটা হয়, যেটা যদি তামাদিতে বারিত হয় তাহলে এটাকে রিজেকশন অফ প্লেইন্ট হয়। রিজেকশন অফ প্লেইন্ট হয়ে যায়। রিজেকশন অফ প্লেইন্ট, যেটা অর্ডার 7 রুল 11 অনুযায়ী আদালত রিজেকশন অফ প্লেইন্ট করে। রুল 11 গ্রাউন্ড নম্বর 4। রুল 11-তে যে 4টা গ্রাউন্ড আছে, চতুর্থ গ্রাউন্ডের মাধ্যমে হচ্ছে এটাকে মামলা হলে এটাকে রিজেক্ট করে দিয়ে এইভাবে বারিত করে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন দেখেন, আমরা আর একটা এক্সাম্পল দিই, মজার এক্সাম্পল। সেটা হচ্ছে, ধরেন এ এবং বি দুইজন ব্যক্তি আছে। আমরা কিন্তু বলেছি আমরা একদম 0 থেকে সেরা প্রস্তুতিটা নিব। ঠিক আছে, 0 থেকে সেরা প্রস্তুতি আমরা ধরে নিয়েছি। আপনার কোনো জ্ঞান নাই, এই কারণে একদম বেসিক থেকে আলাপ করেছি, এবং এটা থেকে আস্তে আস্তে কিভাবে আমরা সামনের দিকে যাই সেটা একটু দেখি। দেখেন, এ এবং বি দুই বন্ধু, দুইজনের সাথে খুব ভালো সম্পর্ক। তারা একটা চুক্তি করলো। এখন এই চুক্তির একটা অংশে তারা লিখলো যে তারা যদি কেউ চুক্তি ভঙ্গ করে কোনো পক্ষ, তাহলে অপর পক্ষ 5 বছরের মধ্যে মামলা করতে পারবে। কয় বছরের মধ্যে? 5 বছর। তাহলে তারা একটা চুক্তি করলো, এবং এই চুক্তিতে তারা লিখলো যে এই চুক্তির বিষয়বস্তু যদি কোনো পক্ষ ভঙ্গ করে তাহলে অপর পক্ষ 5 বছরের মধ্যে মামলা করতে পারবে। আচ্ছা, এখন সাধারণত আমরা দেখি যে চুক্তি বলবতের মামলা কতদিনের মধ্যে করতে হয়? চুক্তি বলবতের মামলা করতে হয় 1 বছরের মধ্যে। এই চুক্তিটা ভঙ্গ হলে 3 বছর পরে মামলা করলেন, বির বিরুদ্ধে মামলা করলেন, তাহলে এই মামলার ফলাফলটা কি হবে? তাদের মধ্যে কিন্তু একটা চুক্তি আছে। কি চুক্তি আছে? তাদের মধ্যে একটা চুক্তি আছে যে তামাদিতেও যদি মানে তাদের এই চুক্তি ভঙ্গর মামলা কতদিনের মধ্যে তারা করতে পারবে, এই বিষয়বস্তু নিয়ে তারা চুক্তি ভঙ্গের মামলা 5 বছরের মধ্যে করতে পারবে। ঠিক আছে, তাহলে বলেন এটা কি হবে? এই মামলাটা কি চলবে নাকি চলবে না? দ্রুত জানিয়ে ফেলেন। এটা যদি বোঝা যায় তাহলে আমরা সামনে অগ্রসর হব। যারা শেয়ার দেন না একটু শেয়ার দিয়ে দিবেন, কে কোথা থেকে যুক্ত হলেন একটু জানিয়ে ফেলবেন।
দ্রুত জানিয়ে ফেলবেন কে কোথা থেকে যুক্ত হলেন। একটু শেয়ার দিয়ে ডান লিখবেন। আপনাদের মধ্য থেকে যারা শেয়ার দিয়ে ডান লিখবেন তাদের মধ্যে একজন স্পেশাল যে আমাদের হ্যান্ড নোটটা জিতে নেবেন। আচ্ছা, চলবে চলবে না, ওকে, অনেক ধরনের মতামত। কোশ্চেনটা হচ্ছে, দুই বন্ধু একটা চুক্তি করলো, বললো আমাদের এই চুক্তি যেটা নিয়ে হয়েছে এইটা ভঙ্গ যদি আমরা মামলা করি চুক্তি ভঙ্গের, তাহলে আমরা 5 বছরের মধ্যে মামলা করতে পারবো যদি কেউ চুক্তি ভঙ্গের মামলা করি এই বিষয়বস্তু নিয়ে। তাহলে তারা চুক্তিটা একজন ভঙ্গ করলো, চুক্তি ভঙ্গ হওয়ার 3 বছর পরে মামলা করলো, এই মামলাটা চলবে কিনা? সাধারণত তামাদি আইন বলছে চুক্তি বলবতের, হ্যাঁ, যদি চুক্তি ভঙ্গ, তাহলে চুক্তি ভঙ্গের মামলা করতে, চুক্তি ভঙ্গের মামলা হইলে আরেকজন কি করবে? বলবতের আবেদন করবে। তাহলে এই তামাদি আইনে বলছে 1 বছর, কিন্তু তারা 3 বছর পরে মামলা করছে, কারণ তারা নিজেরা একটা চুক্তি করে বলেছে এটা 5 বছর পর্যন্ত তারা মামলা করতে পারবে। তাহলে কি মামলাটা চলবে? আবেদ আলী বলছেন পক্ষগণের সম্মতি আছে এই কারণে চলবে। আচ্ছা, অনেকে বলছেন চলবে, অনেকে বলছেন চলবে না। তাহলে যে বিষয়টা মনে রাখবেন সেটা হচ্ছে তামাদি আইনটা চুক্তির প্রতিকূলে ব্যবহার হবে। তাহলে এই 3 ধারার যে বিধানটা আছে সেই তামাদি আইন চুক্তির প্রতিকূলে ব্যবহার হয়, অথবা এইভাবে বলতে পারি যে চুক্তির মাধ্যমে তামাদি মেয়াদ বৃদ্ধি করা যায় না, চুক্তির মাধ্যমে তামাদি মেয়াদ বৃদ্ধি করা যায় না। অর্থাৎ এই দুই পক্ষের মধ্যে যতই চুক্তি থাকুক না কেন, এই দুই পক্ষর তামাদি আইন যেহেতু বলে দিয়েছে এই চুক্তি বলবতের মামলা 1 বছরের মধ্যে করতে হবে, তাহলে তাদের মাধ্যমে চুক্তির মাধ্যমে তারা তামাদি মেয়াদটাকে বৃদ্ধি করতে পারবে না, এই মামলাটাও কি হয়ে যাবে? এই মামলাটাও খারিজ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে চলবে না, কারণ তামাদি আইনটা চুক্তির প্রতিকূলে ব্যবহার হয়। আচ্ছা, এখন আমরা আর একটা বিষয় দেখি। আপনারা পপার স্যুট নামে একটা নাম শুনেছেন, পপার স্যুট। তাহলে আপনারা এইটা নিয়ে একটু বলবেন যে পপার স্যুট যদি কেউ করতে চায়, এটা আমাদের যে দেওয়ানি কার্যবিধি আছে অর্ডার 33-তে বলা আছে, যদি কেউ পপার স্যুট করতে চায় বা যেটাকে আমরা বলে থাকি যদি আপনার হচ্ছে নিঃস্ব ব্যক্তি মামলা করতে চায়, তাহলে নিঃস্ব ব্যক্তির মামলা করতে হলে তাকে একটা দরখাস্ত দিতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। বুঝতে পেরেছেন কি না? বুঝলে আমাকে বলবেন, আমি এবার আলাপ করব। তাহলে দেখেন, এ নামক একজন ব্যক্তি আছে, এই ব্যক্তি হচ্ছে একজন নিঃস্ব ব্যক্তি। এখন এই নিঃস্ব ব্যক্তি একটা মামলা করবেন, এই মামলার তামাদি মেয়াদ হচ্ছে 6 মাস। এখন 6 মাস ধরেন হচ্ছে সম্পত্তি দখল পুনরুদ্ধার চাচ্ছেন। তিনি কিসের ভিত্তিতে সম্পত্তি দখল পুনরুদ্ধার চাচ্ছেন? তিনি চাচ্ছেন যে তার যে পূর্ব দখল তার যে পূর্ব দখল ছিল সেই পূর্ব দখলের ভিত্তিতে তিনি একটা সম্পত্তি দখল পুনরুদ্ধার চাচ্ছেন। তাকে এই জমি থেকে বেদখল করা হলো 1/1/2025 এই তারিখে তাকে বেদখল করল। তিনি নিঃস্ব হিসেবে মামলা করার একটা আবেদন জমা দেয়। এই আবেদনটা করেছেন তিনি 1/5/2025 এই তারিখে তিনি আবেদনটা জমা দিয়েছেন। তার এই আবেদনটা যাচাই বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে নিঃস্ব হিসাবে মামলা করার অনুমোদন প্রদান করেন এবং এই আর্জিটা দাখিল করা হয় 7/8/2025। তাহলে যেদিন আর্জি দাখিল করা হলো তাকে নিঃস্ব হিসাবে তাকে অনুমোদন পেতে হবে। এই অনুমোদন পাওয়ার পরে যেদিন আর্জিটা দাখিল করলো সেদিন দেখা গেল যে এই ব্যক্তির আর মামলার তামাদি মেয়াদ নাই, কারণ 1/6/2025 তারিখে যদি তাকে শুরু হয় তাহলে 6 মাস হচ্ছে 1/6/2025 তারিখে হয়েছে। তাহলে যেহেতু তার মামলার তামাদি মেয়াদ তার নাই, তাহলে এই মামলাটা কি হবে? 3 ধারা অনুযায়ী খারিজ হবে নাকি অন্য কিছু হবে? দ্রুত জানিয়ে ফেলেন। দ্রুত জানিয়ে ফেলেন, এই মামলাটা কি খারিজ হবে নাকি এই মামলাটা চলবে?
আচ্ছা, আচ্ছা, রয় কুমার প্রতাপ উনি বলেছেন চলবে। অন্য কেউ দ্রুত কোশ্চেন না বুঝলে কিওয়ার্ড লিখবেন। ওকে, থ্যাংক ইউ। আর একজনে বলেছেন চলবে, খারিজ হবে। আচ্ছা, তাহলে এই মামলাটা আসলে চলবে। কেন চলবে? কারণ দেখবেন এখানে একটা ব্যাখ্যা দেয়া আছে, এক্সপ্লানেশন আছে। এই এক্সপ্লানেশন বলছে যে নিঃস্ব হিসাবে যদি তিনি তামাদি মেয়াদ থাকার মধ্যে আবেদন করে তাহলে এই মামলাটা আসলে চলবে। তাহলে যেহেতু তার তামাদি মেয়াদ থাকার মধ্যে অর্থাৎ 1/5/2025 তিনি 5 মাস, যেহেতু 6 মাস ছিল, 5 মাসের মধ্যেই তিনি আবেদনটা করে দিয়েছেন, এই কারণে মামলাটা কি করবে? চলবে, ব্যাখ্যা অনুযায়ী। ঠিক আছে, 3 ধারার ব্যাখ্যা অনুযায়ী। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আর একটা বিষয়, যেহেতু বাড়িত কনসেপ্টটা বললাম, তামাদি বাড়িত, তামাদি আইন কি বাড়িত করে? অধিকারকে বাড়িত করে নাকি প্রতিকারকে বাড়িত করে? যদি প্রিলিতে আসে নিচের কোন বিষয়টি তামাদি আইন বাড়িত করে না? আসলে অধিকার, আসলে প্রতিকার, আসলে প্রতিকার পাওয়ার ক্ষমতা, আসলে মামলা, আসলে আপিল, কোনটা আপনি উল্লেখ করবেন? আপনি কিন্তু তখন কনফিউজড হয়ে যাবেন। তাহলে তামাদি আইন কোনটা বাড়িত করে? মনে রাখবেন, তামাদি আইন বাড়িত করে প্রতিকার, কারো অধিকার তামাদি আইন বাড়িত করতে পারে না। তাহলে এই কনসেপ্টটা নিয়ে একটু ছোট্ট করে বুঝাই। ধরেন এ নামক একজন ব্যক্তি বীর কাছে 500 টাকা পায়। তাহলে 500 টাকা যে পায়, এই 500 টাকার উপর এর অধিকার আছে। কি আছে? অধিকার আছে। এখন ধরেন তাকে টাকা ধার দিয়েছে, সেটা আদায় করার সুযোগ আছে 3 বছরের পর্যন্ত। তিনি 3 বছরের মধ্যে যদি মামলা না করে তাহলে কিন্তু তিনি আর মামলা করতে পারবেন না। কিন্তু এই যে 500 টাকার উপর যে তার অধিকারটা ছিল, বীর কাছে যে সে 500 টাকা পায়, এই যে অধিকার, এই অধিকার কিন্তু তার আজীবন থাকবে। ঠিক আছে, তাহলে তামাদি আইনকে আমরা দেখি। তামাদি আইন সেটা আমরা দেখলাম কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেটা আমরা দেখলাম। পক্ষরা চাইলে তামাদি মেয়াদ বৃদ্ধি করতে পারে কিনা সেই কনসেপ্টটা নিয়ে আমরা দেখলাম। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে হবে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা একটা এক্সাম্পল দিব। হ্যাঁ, তাহলে অধিকারকে বিনষ্ট করা যায় না, কিন্তু কিকে বিনষ্ট করে? তামাদি আইন মূলত হচ্ছে প্রতিকারকে বিনষ্ট করে। তাহলে এখন আমরা আর একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা একটা বিষয়, এটা আপনারা খুব ভালোভাবে জানেন আশা করি। তৃতীয় যে অংশটা ছিল, যেটাকে আমরা বলেছিলাম মেয়াদ বৃদ্ধি। তাহলে দেখেন এই তামাদি আইনে মেয়াদ বৃদ্ধি করার সুযোগটা কিভাবে আছে। আচ্ছা, দেখেন যে একজন ব্যক্তি, এই ব্যক্তির তামাদি যে মেয়াদটা ছিল, সেই তামাদি মেয়াদ শেষ হতো বৃহস্পতিবার। মানে যে তামাদি মেয়াদ শেষ হতো, সেই তামাদি মেয়াদ হচ্ছে বৃহস্পতিবার। তামাদি মেয়াদ শেষ হয়, ঠিক আছে, বৃহস্পতিবার। এখন দেখা গেল বৃহস্পতিবার হচ্ছে সরকারি ছুটির দিন, সরকারি ছুটি। তাহলে একজন ব্যক্তি একটা মামলা অথবা একটা দরখাস্ত অথবা একটা আবেদন অথবা আপিল তিনি কোন দিন করতে পারতেন? তিনি বৃহস্পতিবার করতে পারতেন। বাট বৃহস্পতিবারটা দেখা যায় এটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন। তাহলে এই মামলা বা আপিল তিনি তো বৃহস্পতিবার করতে পারবেন না, তাহলে তিনি কবে করতে পারবেন? কোশ্চেনটাকে আমার বুঝতে পেরেছেন? এই নামক একজন ব্যক্তির একটা মামলা করার সর্বশেষ দিনটা ছিল, অর্থাৎ তার ধরুন 6 মাস তামাদি মেয়াদ ছিল, যে 6 মাসটা শেষ হয় বৃহস্পতিবার এসে। বৃহস্পতিবার দেখা গেল সরকারি ছুটির দিন, ধরেন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন। এখন এই মামলাটা কি তার তামাদি মেয়াদটা শেষ হয়ে যাবে? না, তার ক্ষেত্রে কিন্তু এই তামাদি মেয়াদটা তাহলে কবে তিনি করতে পারবেন? কয়দিন পরে তিনি করতে পারবেন? দেখেন সেকশন 4-এ বলছে যে যদি যেদিন আপনার হচ্ছে তামাদি মেয়াদ শেষ হয় সেদিন যদি আদালত বন্ধ থাকে, তাহলে পরবর্তী যেদিন আদালত খুলবে সেই দিনে হচ্ছে তিনি মামলাটা করতে পারবেন। তাহলে দেখেন বৃহস্পতির পরের দিন কি? শুক্রবার, শুক্রবারও তো ছুটি। পরের দিন কি? শনিবার, শনিবারও তো ছুটি। পরের দিন কি? রবিবার, এই রবিবার ধরেন আদালত খোলা। তাহলে দেখেন তার মামলার তামাদি মেয়াদ কিন্তু অটোমেটিক্যালি আরো 2 দিন বৃদ্ধি পেয়েছে। কি কারণে বৃদ্ধি পেয়েছে? ছুটির কারণে বৃদ্ধি পেয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এই কারণে বলা হয়েছে যে তামাদি মেয়াদ, যে হ্যাঁ, তাহলে তামাদি মেয়াদের শেষের দিন, তামাদি মেয়াদের শেষ দিন আদালত বন্ধ থাকলে পরবর্তী যেদিন আদালত খুলবে সেদিন আপনি কি করতে পারবেন? সেদিন আপনি আপনার যে
আছে সেটা দাখিল করতে পারবেন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে সেকশন 4 এই কনসেপ্টটা বলে। এখন সেকশন 4 এর সুযোগটা আপনি কোন কোন ক্ষেত্রে পাবেন আমরা দেখি যে সেকশন 6 এর ক্ষেত্রে কোনটা প্রয়োগ হয়, 5 এর ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে পাই। এই ক্ষেত্রগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এবার দেখবেন যে এই ক্ষেত্রগুলো থেকে তামাদিন থেকে একটা কোশ্চেন এসেছে। সেকশন 3 দেখলাম 3টা ক্ষেত্রে প্রয়োগ হয়, সেকশন 4 3টা ক্ষেত্রে প্রয়োগ হয়। অর্থাৎ আপনি এই সুযোগটা মূল মামলার ক্ষেত্রে পাবেন, মূল মোকদ্দমার ক্ষেত্রে পাবেন। এই যে সুযোগটা আছে এই সুযোগটা আপনি কিসের ক্ষেত্রে পাবেন? আপিলের ক্ষেত্রে পাবেন। এই যে সুযোগটা আছে এই সুযোগটা আপনি তামাদি আইন অনুযায়ী যে সকল দরখাস্ত তামাদি মেয়াদ উল্লেখ আছে সেই সকল দরখাস্তের ক্ষেত্রেও পাবেন। তাহলে এই 4 ধারার সুযোগটা মূল মোকদ্দমায় পাবেন, আপিলে পাবেন এবং দরখাস্তে পাবেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এটা থেকে এতটুকু দেখলে চলবে। আর রিটেন হলে আর একটু বেশি দেখতাম, বেশ কয়েকটা এক্সাম্পল দেখার ছিল। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে সেকশন 5। এই সেকশন 5টাও তামাদি মেয়াদ বৃদ্ধি নিয়ে কথা বলেছি। এই 5টাকে আমরা অনেক নামে দেখে থাকি। তাহলে দেখেন এই 5টা সেকশন আপনারা জানেন বা দেখেন যে ইংরেজি টাইটেল থেকে কোশ্চেন আসে। তাহলে ইংরেজি টাইটেল দেখেন, সেকশন 5 এর একটা টাইটেল আছে, এখানে বলছে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেস। এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন, তারপর যে শব্দটা বলছে কেসেস, কেস বলে না কেসেস। আচ্ছা, তাহলে দেখেন এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেস। এক্সটেনশন মানে হচ্ছে বৃদ্ধি, অফ পিরিয়ড সময় বৃদ্ধি, ইন সার্টেন কেসেস বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ে তামাদি মেয়াদটা বা সময়টা বৃদ্ধি হচ্ছে। এই ধারাকে আমরা অন্য একটা নামেও ডাকি, যেটাকে আমরা বলে থাকি কন্ডোনেশন অফ ডিলে। কন্ডোনেশন অফ ডিলে। তাহলে যদি প্রশ্ন আসে যে কন্ডোনেশন অফ ডিলে এইটার আবেদনটা আমরা কোথায় করি, তাহলে সেটা 5 ধারায় করি। আবার যদি কোশ্চেন আসে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, এই এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস এই কনসেপ্টটা কোথায় বলেছে? সেকশন 5। এখন দেখেন সময়টা বৃদ্ধি করতে পারবো, এটা কিন্তু গড়পড়তা কথা বলে নাই। 4 ধারায় যে কথাটা বলা এটা একটা সকল ক্ষেত্রেই প্রয়োগ করা যায় এরকম একটা অবস্থা, যেখানে কিন্তু বলছে সার্টেন কেসেস, অর্থাৎ যে কেসেসগুলোকে স্পেসিফাইড করে দেওয়া হয়েছে এই 5 ধারায় সেই কেসগুলোর ক্ষেত্রে আপনার সুযোগটা লাভ করবেন। তাহলে এই সার্টেন কেসেস বলতে 5টা কেসকে বুঝাইছে, 5টা ক্ষেত্রকে বুঝাইছে। 5টা ক্ষেত্র অলরেডি এটা এসেছে, 5টা ক্ষেত্রকে বুঝাইছে। তাহলে কি কি ক্ষেত্রকে বুঝায় এটা আপনারা জানেন সবাই, যে এই ক্ষেত্রটা আপিলের ক্ষেত্রে বুঝায়, এই ক্ষেত্রটা রিভিশনের ক্ষেত্রে বুঝায়, এই ক্ষেত্রটা রিভিউর ক্ষেত্রে বুঝায়, এই ক্ষেত্রটা আপনার হচ্ছে আপিলের অনুমতির দরখাস্তের ক্ষেত্রে বুঝায়, আপিলের অনুমতি। এই ক্ষেত্রটা অন্যান্য দরখাস্তের ক্ষেত্রে বুঝায়। তাহলে দেখেন এই ক্ষেত্রটা কিন্তু আপনার মূল মামলার ক্ষেত্রে এই সুযোগটা আপনি লাভ করতে পারবেন না। আবার যেটাকে আমরা বলে থাকি ডিক্রি জারির ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রটা আপনি প্রয়োগ করতে পারবেন না। ঠিক আছে, তাহলে মূল মামলার ক্ষেত্রে এবং ডিক্রি জারির ক্ষেত্রে এই সেকশন 5 এর সুযোগ আপনি পাবেন না। তাহলে আপনি এই 5টা ক্ষেত্রে এই সার্টেন কেসেস বলতে এই 5টাকেই বুঝাইছে এবং এই 5টার মধ্যে আপনার সীমাবদ্ধ থাকতে হবে। এবং আদালতকে এখানে কিন্তু একটা ডিসক্রিশনারি পাওয়ার দিয়েছে। এই ডিসক্রিশনারি পাওয়ারটা দিছে যে আমি ধরেন 20 দিন অসুস্থ ছিলাম, এই 20 দিন অসুস্থতার কারণে আমি কি করতে পারলাম না, একটা আপিল দায়ের করতে পারলাম না, আমার তামাদি মেয়াদ 10 দিন হয়ে গেছে ফর এক্সাম্পল, বা 13 দিন হয়ে গেছে। এখন আমি 5 ধারায় আবেদনটা আমি করলাম। এই যে আবেদনটা আমি করলাম এই আবেদনটাকে আদালতকে দিলেই আদালত অ্যাকসেপ্ট করবে? নো। এখানে একটা শব্দ দেখবেন যেটাকে বলছে সাফিসিয়েন্ট কজ। কি শব্দটা ব্যবহার, যে টার্মগুলো বলি এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে কিওয়ার্ড। যদি কোশ্চেন আসে এই কিওয়ার্ডগুলো দিয়ে কোশ্চেন আসবে এবং আপনি যদি এই কিওয়ার্ডগুলো মনে রাখতে পারেন এবং এগুলো যদি আপনি উপস্থাপন করেন বা উপস্থাপন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষায় ভালো নম্বর গ্যাদার করা খুব সহজে গ্যাদার করা সম্ভব। তাহলে যে শব্দটা ব্যবহার করছে এটার নাম হচ্ছে সাফিসিয়েন্ট কজ। সাফিসিয়েন্ট কজ মানে হচ্ছে উপযুক্ত কারণ। তাহলে সাফিসিয়েন্ট কজ মানে হচ্ছে উপযুক্ত কারণ। এই উপযুক্ত কারণ সিলেক্ট করবে কে? এই উপযুক্ত কারণ সিলেক্ট করবে আদালত।
আদালত যে কারণটাকে মনে করবে যে এই কারণটা একটা সাফিসিয়েন্ট কজ, সেই কারণটাই হচ্ছে সাফিসিয়েন্ট কজ। তাহলে এটাকে আপনার আমার সিলেক্ট করার সুযোগ নাই, আদালত স্বীয় বিষয় বিবেচনায় নিয়ে এটাকে সাফিসিয়েন্ট কজ হিসেবে সিলেক্ট করবে। এখন যে কোশ্চেনটা সেটা হচ্ছে উচ্চ আদালতের অনেকগুলো রায়ের মাধ্যমে বলেছে যে কোন কজগুলো সাফিসিয়েন্ট কজ হতে পারে। যেমন পক্ষর অসুস্থ, এটা একটা সাফিসিয়েন্ট কজ হতে পারে। আইনজীবী অসুস্থ, এটা একটা সাফিসিয়েন্ট কজ হতে পারে। জেলে হেফাজতে ছিল কেউ, এটা একটা সাফিসিয়েন্ট কজ হতে পারে। তারপর হচ্ছে দৈব কোনো দুর্বিপাক, এটা একটা সাফিসিয়েন্ট কজ হতে পারে। তারপর হচ্ছে আইনজীবীর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা একটা সাফিসিয়েন্ট কজ হতে পারে আপনার হচ্ছে। তাহলে সাফিসিয়েন্ট কজ বলতে বোঝায় যে এমন ক্ষেত্র, যে ক্ষেত্রটা পক্ষদের নিয়ন্ত্রণের বাইরে, এমন কোনো কারণ যে কারণ পক্ষদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। তাহলে এই একটা সূত্র দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোনটা সাফিসিয়েন্ট কজ, কোনটা সাফিসিয়েন্ট কজ না। অর্থাৎ একটা হচ্ছে নিয়ন্ত্রণের মধ্যে, যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাহলে সেটা সাফিসিয়েন্ট কজ না। যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে আপনার, তাহলে সেটা সাফিসিয়েন্ট কজ। যেমন আপনি অসুস্থ, আপনার নিয়ন্ত্রণের মধ্যে না, আপনার নিয়ন্ত্রণের বাইরে। আপনার আইনজীবী ভুল করছে, এটা কি আপনার নিয়ন্ত্রণের মধ্যে ছিল না? তাহলে যেটা পক্ষের নিয়ন্ত্রণের বাইরে থাকে সেটা সাফিসিয়েন্ট কজ, যেটা পক্ষের নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেটা সাফিসিয়েন্ট কজ হিসাবে গণ্য হবে না। আবার দেখতে হবে আপনি যদি কোনো ভুলের দাবি করেন, এই ভুলটা অবশ্যই আইনগত ভুল হবে না। যদি কোনো আইনগত ভুল হয় তাহলে কিন্তু আপনি সাফিসিয়েন্ট কজের সুযোগটা লাভ করবেন না। শুধু এখানেই শেষ না, আরো একটা কাজ করতে হবে। ধরেন আমরা একটা এক্সাম্পল দিই, আপনি এই এক্সাম্পলটার উপর ভিত্তি করে একটু উত্তর করার চেষ্টা করেন, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখেন, এ নামক একজন ব্যক্তি, এই এ নামক একজন ব্যক্তি, তার একটা আপিলের তামাদি মেয়াদ ছিল 20 দিন। 20 দিন তামাদি মেয়াদ ছিল, কিন্তু দেখা গেল তিনি এই তামাদি মেয়াদটা অতিবাহিত করে ফেলেছেন। অলরেডি তার তামাদি মেয়াদ আরো 10 দিন অতিবাহিত হয়েছে, অর্থাৎ তার তামাদি মেয়াদ 10 দিন অতিবাহিত হয়ে গেছে। এখন তিনি যে কাজটা করলেন সেটা একটা সার্টিফিকেট ইস্যু, তিনি দাবি করলেন তিনি অসুস্থ ছিলেন। এই অসুস্থতার দাবিতে তিনি একটা সার্টিফিকেট দিলেন। এই সার্টিফিকেটে দেখা যায় যে ডাক্তার বলে দিলেন যে আসলে তিনি অসুস্থ ছিলেন, শুধু বলেছে তিনি অসুস্থ ছিলেন, এই কারণে তিনি অসুস্থ ছিলেন এবং তিনি বেড রেস্টে ছিলেন। এখন এই সার্টিফিকেট দাখিল করলে আদালত কি তার যে ডিলেটা হয়েছে এই ডিলেটা মওকুফ করে কি তাকে আপিল করার সুযোগটা দিবে কিনা, বুঝতে পেরেছেন? তাহলে এ নামক একজন ব্যক্তি, তার আপিলের তামাদি মেয়াদ অতিবাহিত হয়ে গেছে, এরপরও আরো 10 দিন শেষ। এখন তিনি এসে বলতেছেন যে আমার এই মেয়াদটাকে মওকুফ করে, এই 10 দিনকে মওকুফ করে আমাকে আপিল করার একটা সুযোগ দেন। কেন সুযোগ দিবেন? সুযোগটা এই কারণে দিবেন যে আমি যাতে আপিলটা করতে পারি, কারণ আমি অসুস্থ ছিলাম। তাহলে এই যে অসুস্থতা ছিল, এই দাবিতে তিনি একটা ডাক্তার সার্টিফিকেট ইস্যু করলেন। ডাক্তার বলে দিলেন তিনি অসুস্থ ছিলেন, বেড রেস্টে ছিলেন, এই কারণেই তাকে কি এই সুযোগ দিবে কিনা? হ্যাঁ, মিল্টন শর্মা বলেছেন দিবে। আপনারা রেসপন্স করেন, ভুল হলে সমস্যা নাই, ভুলের মাধ্যমে আমরা শিখি, মানুষ মাত্রই ভুল, ঠিক আছে? ভুলের মাধ্যমে আমরা শিখবো, এবং যে শেখাটা আপনার ভুলের মাধ্যমে শিখবো সেই শেখাটা আমাদের কি হবে, আমাদের শেখাটা হবে স্থায়ী একটা শেখা হবে। আচ্ছা, আপনারা হ্যাঁ, তাহলে দেখেন না, এখানে আরেকটু ত্রুটি আছে। কি ত্রুটি আছে দেখেন, সাফিসিয়েন্ট কজের ক্ষেত্রে আমি যেটাকে সাফিসিয়েন্ট কজ বলতে চাবো, যেটাকে উপযুক্ত কারণ বলতে থাকবো, আমার যে কারণটা, সেই কারণের প্রত্যেক দিনের ব্যাখ্যা থাকতে হবে। প্রত্যেক দিনের ব্যাখ্যা। তাহলে দেখেন, এখানে আমি যে ফ্যাক্টটা দিয়েছি, এখানে আমি বলছি তিনি অসুস্থ ছিলেন, বেড রেস্টে ছিলেন, এই কারণে আপিল করতে পারেন নাই। তিনি কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত বেড রেস্টে ছিলেন এই ধরনের কোনো ব্যাখ্যা নাই। যেহেতু আমি যেটাকে সাফিসিয়েন্ট কজ হিসেবে দাবি করব, সেই সাফিসিয়েন্ট কজে যদি আমি প্রত্যেক দিনের ব্যাখ্যা প্রদান না করতে পারি, তাহলে এটা সাফিসিয়েন্ট কজ হিসাবে মঞ্জুর হবে না। অর্থাৎ আদালত কি করবে? আদালত হচ্ছে এই যে দাবিটা আছে, এই দাবিটাকে আপনার নামঞ্জুর করে আপনার আপিলটাকে কি করে দিবে? খারিজ করে দিব। বুঝতে পেরেছে? তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে সাফিসিয়েন্ট কজে আদালত মঞ্জুর করবে, বাট সাফিসিয়েন্ট কজের প্রত্যেকটা কি করতে হবে? প্রত্যেক দিনের আপনাকে ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে?
বুঝতে পেরেছেন কিনা? এটা যদি বোঝা যায় তাহলে আর একটা কনসেপ্ট নিয়ে একটু কথা বলে, সেটা হচ্ছে আপনার হাইকোর্ট ডিভিশন একটা অর্ডার দিল, হাইকোর্ট ডিভিশন একটা আদেশ দিল। এই আদেশটা এমনভাবে দিয়েছে, এই আদেশের ফলে আপনি বিভ্রান্ত হলেন, বিভ্রান্ত হয়ে বা এই আদেশটাকে আপনি ভুল বুঝেছেন, বিভ্রান্ত হয়ে আপনি আপনার আপিলের তামাদি মেয়াদ অতিবাহিত করেছেন, আপিলের তামাদি মেয়াদ শেষ হয়ে গেছে। এরপরে আপনি আপিল করলেন এবং আপনি এইটাকে একটা যথেষ্ট কারণ হিসেবে চিহ্নিত করতে চাইলেন যে হাইকোর্ট ডিভিশন একটা আদেশ দিয়েছে, এই আদেশের ফলে আমার একটা ভুল হয়েছে, এই ভুলের কারণে আমার তামাদি মেয়াদটা শেষ হয়ে গেছে, এখন আমি কি করতে চাচ্ছি? আপিল করতে চাচ্ছি। তাহলে এই সুযোগটাকে আপনাকে সাফিসিয়েন্ট কজ হিসাবে আদালত দিবে কিনা, অর্থাৎ আপনার সেকশন 5 অনুযায়ী আপনার আবেদনটা মঞ্জুর করার সুযোগ দিবে কিনা, দ্রুত জানিয়ে ফেলেন। যদি কোনো কোশ্চেন না বুঝেন জাস্ট কিওয়ার্ড লিখবেন, কিওয়ার্ড লিখলে এই কোশ্চেনটা আমি আবার রিপিট করব, ঠিক আছে? দ্রুত জানিয়ে ফেলেন। দিবে, ওকে, খারিজ করে দিবে, দিবে, আচ্ছা, ইয়েস, ওকে, দিবে, ওকে, আচ্ছা। দেখেন এইটা আপনারা সেকশন 5-এর একটা এক্সপ্লানেশন পাবেন। এই এক্সপ্লানেশনটাই কিন্তু এই বিষয়টা বলা আছে যে আদালতের হাইকোর্ট ডিভিশনের আদেশ দ্বারা যদি আপনি বিভ্রান্ত হন, এই বিভ্রান্তটা একটা সাফিসিয়েন্ট কজ। বুঝতে পেরেছেন? তাহলে হাইকোর্ট ডিভিশন এমন একটা আদেশ দিল, সেই আদেশটা পড়ে আপনি বিভ্রান্ত হয়েছেন, এই বিভ্রান্তের কারণে আপনার আপিলের মেয়াদটা অতিবাহিত হয়েছে। তাহলে আপিলের মেয়াদটা বৃদ্ধি হবে কিনা বা এই 5 ধারার সুযোগটা আপনি পাবেন কিনা, দিবে, কারণ হচ্ছে এটা সেকশন 5-এর ব্যাখ্যা। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন এই সেকশন 5 এটা কি কোন ক্ষেত্রে প্রয়োগ হয়, একটু উত্তর দিবেন। আমি একটা কোশ্চেন করি, সেকশন 5 কোন ক্ষেত্রে প্রয়োগ হয়, কোন ক্ষেত্রে প্রয়োগ? 1 নাম্বার হচ্ছে সিভিল, 2 নাম্বার হচ্ছে ক্রিমিনাল, 3 নাম্বার হচ্ছে সিভিল 1 এবং 2, 1 এবং 2। তাহলে কোন ক্ষেত্রে এই সেকশন 5 প্রয়োগ হতে পারে, দ্রুত জানিয়ে ফেলেন কোন ক্ষেত্রে সেকশন 5 প্রয়োগ হতে পারে। এক, 3, ওকে, 1। দেখেন আপনাদের এটা বলি যে আপনারা আইনের স্টুডেন্ট, যদি কোনো কোশ্চেন আসে এটা একটু চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। হুট করে মনে আসলো আমি এটা উত্তর দিয়ে দিলাম, ব্যাপারটা কিন্তু এমন না। বুঝতে পেরেছেন? যদি এই চিন্তা ভাবনা করে উত্তর দেওয়ার যোগ্যতা আপনার সৃষ্টি না হয়, সে পর্যন্ত আপনি আসলে রেডি না, আইনজীবী হওয়ার জন্য ইউ আর নট রেডি। তাহলে দেখেন আমরা বলছি সেকশন 5 মূল মামলার ক্ষেত্রে প্রয়োগ হয় না, এর বাইরে আপিলের ক্ষেত্রে প্রয়োগ হয়, দরখাস্তের ক্ষেত্রে প্রয়োগ হয়, আপিলের আবেদনের ক্ষেত্রে প্রয়োগ হয়, রিভিউর ক্ষেত্রে প্রয়োগ হয়, রিভিশনের ক্ষেত্রে প্রয়োগ হয়, বলেছি। তাহলে দেখেন আপিল কি শুধুমাত্র সিভিল ক্ষেত্রে আপিল আছে, ক্রিমিনাল ক্ষেত্রে আপিল নাই? আছে। রিভিশন কি শুধুমাত্র সিভিল ক্ষেত্রে আছে, ক্রিমিনাল ক্ষেত্রে নাই? আছে। তো তাহলে সেকশন 5 তো দুইটা ক্ষেত্রেই প্রয়োগ হবে, আপিলের ক্ষেত্রেও প্রয়োগ হবে, রিভিশন এই মানে সিভিলের ক্ষেত্রেও প্রয়োগ হবে, ক্রিমিনালের ক্ষেত্রেও প্রয়োগ হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই কারণে হুট করে কোনো কোশ্চেনের উত্তর দেওয়া যাবে না, এটা আপনার কি না কৌশলীর লক্ষণ না, আইনজীবীর লক্ষণ না। গেল। এখন দেখেন ক্রিমিনাল ক্ষেত্রেও এই প্রয়োগ হতে পারে। তাহলে ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে একটা আইন আছে যেটাকে আমরা বলে থাকি স্পেশাল ল। তাহলে স্পেশাল লয়ের ক্ষেত্রে কি এই সেকশন 5 প্রয়োগ হতে পারবে? ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের আপনি একটা আপিল করবেন, এই আপিলের তামাদি মেয়াদ আছে 30 দিন। কোন আইনে? নারী ও শিশু নির্যাতন দমন আইন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আপনি একটা আপিল করবেন, এই আপিলের তামাদি মেয়াদ ধরেন 30 দিন, আপনার 40 দিন শেষ। এখন কি এই 5 ধারা অনুযায়ী আপনার আপিল আবেদন করার সুযোগ আছে? 5 ধারা অনুযায়ী কি আপনি আবেদন করতে পারবেন? এবছর ভাই কিন্তু এই কোশ্চেনটা বেশ কয়েকজনকে জিজ্ঞেস করছে, বার কাউন্সিলের যিনি
আপনার হচ্ছে সহসভাপতি আছে, ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন স্যার, সেই জয়নুল আবেদিন স্যার কিন্তু এই কোশ্চেনটা বেশ কয়েকজনকে জিজ্ঞেস করছে। তাহলে বলেন এটার সুযোগ আছে কিনা, দ্রুত জানিয়ে ফেলেন। আচ্ছা, আপনারা যারা আমাদের সাথে বার কাউন্সিল প্রিলি প্যাকেজে যুক্ত হতে চান, 2026 সালে যারা এক্সাম দিবেন তারা উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা রিটেন পরীক্ষার্থী আছেন তারা যোগাযোগ করতে পারেন। আপনারা যারা অফলাইনে ক্লাস করতে চান, অনলাইনে যেখানেই আপনার আছেন আমরা সেখানে আছি, আমাদের বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না, এই চ্যালেঞ্জে আমরা ভর্তি নিচ্ছি, ঠিক আছে? তাহলে মনে রাখবেন যে না, বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারার সুযোগ নাই। কেন? কারণ বিশেষ আইনের ক্ষেত্রে শুধুমাত্র 5 ধারাটা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হতে পারে, সেকশন 4, বিশেষ আইনটা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হতে পারে, তার মধ্যে আইনের ক্ষেত্রে সেকশন 4, 9 থেকে 18 ধারার ক্ষেত্রে এবং 22 ধারার ক্ষেত্রে। 5 ধারাটা এর মধ্যে নাই সেকশন 29 অনুযায়ী। এই কারণে 5 ধারার ক্ষেত্রে বিশেষ আইনটা প্রয়োগ হওয়ার সুযোগ নাই। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এটা যদি বোঝা যায় তাহলে জানিয়ে ফেলবেন, যদি কোনো কোশ্চেন থাকে সেটা জানিয়ে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা, হ্যাঁ, তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে এটা প্রয়োগ হবে না। এই কারণে হচ্ছে আমরা কি করতে পারবো না, এই নারী ও শিশু নির্যাতন দমন যে আইন আছে, সেই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রে আমরা এই আইনটাকে প্রয়োগ করার সুযোগ নাই, বা এই আইনটাকে প্রয়োগ করতে পারবো না, ঠিক আছে? তাহলে এই আইনের যে 30 দিন আছে, এই 30 দিন অতিবাহিত হয়ে গেলে আপনার কি আর সুযোগ নাই, এটাকে আর বৃদ্ধিকরণের কোনো সুযোগ থাকছে না। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা প্রায় 1 ঘন্টা 26 মিনিট এখন চলমান আছে। আপনারা প্রায় 100+ স্টুডেন্ট এখন আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করব। এর কারণ হচ্ছে নেক্সট যে টপিকটা আছে এটা হচ্ছে অপারগতা, বৈধ অপারগতা। এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকের ক্লাস নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, এই ক্লাসের বাইরে অন্য যদি কোনো কোশ্চেন থাকে, যে বিষয়গুলো আপনাদের পড়ালেখা সংক্রান্ত বা আপনাদের পরীক্ষা সংক্রান্ত, সেই বিষয় যদি থাকে সেটা একটু জানাবেন। আপনাদের আজকের ক্লাসটা কেমন লাগলো এটা একটু আপনাদের জানতে চাইবো, যে আপনাদের আজকের ক্লাসটা কেমন লাগলো। আপনাদের কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করব, একটু জানিয়ে ফেলবেন। আজকের যে আমরা সেশনটা নিয়েছি, তামাদি আইন বলেছিলাম যে আমরা বুঝে বুঝে তামাদি আইন শিখবো, আইন মুখস্থ না করে আমরা বুঝে বুঝে শিখবো আইনটাকে। সেটা আমরা কতটুকুন পেরেছি সেটা একটু আপনাদের কমেন্টে জানিয়ে ফেলবেন। আপনারা যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের ক্লাসটা কেমন লাগলো সেটা একটু জানিয়ে ফেলবেন, আমরা একটু সেটা দেখবো, বা আপনাদের কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করব। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা একটু ইনবক্স করবেন, অথবা উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন। একদম বুঝে বুঝে বেশ 0 থেকে সেরা প্রস্তুতি আমরা নিয়ে নিব, 0 থেকে সেরা প্রস্তুতি, ঠিক আছে? এইরকম যেভাবে বুঝে বুঝে যে কোনটা কোন ক্ষেত্রে প্রয়োগ হয়, কী কী লাগবে, এইভাবে আমরা একটু ডিটেইল আলাপ করবো একটা টাইম নিয়ে। এবং আপনারা জানেন যে আমি আগেও বলেছি যে আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন, ম্যাক্সিমাম আপনারা কিন্তু অনেক মেধাবী স্টুডেন্ট, কেন আপনারা ভালো করতে পারতেছেন না? এটার কারণ হচ্ছে আপনারা একটা দীর্ঘ সময় প্রিপারেশন নেন না। আমিও বিশেষ করে আমিও যখন আপনাদের মতো ছিলাম তখন আমি চিন্তা করতাম কি যে 1 মাস পড়লে তো আর কিছুই পড়া লাগবে না, আরে 15 দিন তো এনা হাফি পড়ার জন্য। বাট বার কাউন্সিলের এখন যে প্রশ্ন প্যাটার্ন বা এখন যে প্রশ্নের ধরন, সেখানে কিন্তু একটা লং টাইম আপনার প্রিপারেশন দরকার। প্রত্যেকটা জিনিস বুঝে 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 আপনাকে শেষ করতে হবে, বারবার রিভাইজ করতে হবে। আইন এমন একটা জিনিস, আইনটাকে আপনি যতবার পড়বেন আপনার কাছে দেখবেন ততবার আইনটা নতুন লাগতেছে। এটাই হচ্ছে ব্রিটিশদের একটা সৃষ্টি। তো যাই হোক, যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনারা যারা একদম বেসিক থেকে একদম জিরো নলেজ থেকে একদম স্মার্ট প্রিপারেশনটা নিতে চান, একটা লং টাইম প্রিপারেশন নিতে চান, তাদের জন্য এই প্যাকেজটা একদম এখন থেকে শুরু করে পরবর্তী যতদিন এক্সাম না হয় ততদিন ধারাবাহিক ক্লাস চলবে। এবং আপনারা জানেন আমাদের প্রমিসে ইনশাল্লাহ আমরা যেগুলো প্রমিস করি এগুলো আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট আছে, দেখবেন যে এই প্রমিস কখনো ভায়োলেশন হয় না। বলছি এক্সামের আগ পর্যন্ত ক্লাস চলবে, দ্যাট মিনস বিরতিহীনভাবে এক্সামের আগ পর্যন্ত ক্লাস চলবে। আমাদের এই যে প্যাকেজটা শুরু হচ্ছে, এখানে পরবর্তী এক্সামের আগ পর্যন্ত ক্লাস, আমাদের যে স্পেশাল প্রিলি হ্যান্ড নোট যেটা থেকে 92% কমন ছিল, সেই নোটটা মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন, মানসম্মত 20টা মডেল টেস্ট, এবং এর বাইরে অসংখ্য ছোট ছোট মডেল টেস্ট। লাস্ট ভিউ নামে একটা শর্ট সাজেশন পাবেন, যেখান থেকে আমরা অলরেডি দেখেছি যে গত বছর মাত্র 26 পেজের এই লাস্ট ভিউ থেকে আপনার হচ্ছে কমন পড়েছে 51+ কোশ্চেন। আমাদের যে 120 পেজের যে নোটটা ছিল সেখান থেকে কমন পড়েছে 92টা প্লাস কোশ্চেন, 92টা এমসিকিউ। তো আপনাদের অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, বাট হ্যাঁ অনেকেই কমেন্ট করেছেন, আমি একটু কিছু কমেন্ট পড়ার চেষ্টা করব।
তনু বলেছেন অনেক ভালো। ওকে, একটু কমেন্ট করে জানিয়ে ফেলবেন আজকের ক্লাসটা কেমন লাগলো। জি স্যার, চমৎকার একটি ক্লাস হচ্ছে, থ্যাংক ইউ। বিনা বলেছেন ভানু ঘোষ, অনেকগুলো আপনি আচ্ছা নাম ভুল হতে পারে, কমেন্ট করবেন না, আপনি ভালো রেসপন্স করেছেন, থ্যাংক ইউ। আলিফ বলেছেন আজকের ক্লাস তামাদিনের বেস্ট ক্লাস, থ্যাংক ইউ। সোনালী রূপালী স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি ক্লাস সর্বদা অসাধারণ, মফিস, থ্যাংক ইউ। ওকে, ভেরি নাইস। সুপন মোল্লা, ভেরি ইন্সপায়ারিং ক্লাস স্যার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা যারা আমাদের ক্লাস করেছেন এবং আমাদের ক্লাস যদি ভালো লাগে আপনাদের বন্ধুদেরকে অবশ্যই বলবেন, এবং আপনাদের যে সকল বন্ধুরা বার কাউন্সিল প্রিলি পরীক্ষার্থী আছে তাদেরকে একটু আমাদের মেসেজটা পৌঁছে দিবেন। আর আপনাদের প্রিলি পরীক্ষা সম্ভবত এই নির্বাচনের আগে আর হচ্ছে না, এটা হচ্ছে আমার ধারণা, এটা হচ্ছে নির্বাচনের আগে সম্ভবত আর হচ্ছে না। আপনাদের যে রিভিউ রেজাল্ট, এই রিভিউ রেজাল্টটা সম্ভবত জানুয়ারির শেষ সপ্তাহের বা তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে পাবলিশ হতে পারে। আর ভাইবা যদি জানুয়ারির শুরুর দিকে কোনোভাবে রিভিউ রেজাল্টটা পাবলিশ হয় তাহলে ভাইবা হয়তো জানুয়ারির মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। জানুয়ারির মধ্যে ভাইবা না হলে এই ভাইবাটার আগামী বছরের নির্বাচনের পর, ঈদের পর ছাড়া আর হচ্ছে না। যাই হোক, আপনাদের তারপরও যে বিষয়টা, পড়ালেখার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আজকের পড়াটা আপনি যদি কালকে না পড়েন, আজকের পড়াটা যদি আপনি কালকে রিভাইজ না দেন, আপনার কিন্তু সব কিছু ভুলে যাবেন। সুতরাং আপনাদের একটা বিরতি পেয়েছেন, দ্যাট মিনস, বা একটা সময় পেয়েছেন, দ্যাট মিনস এইটা না যে আপনি পড়ালেখা বাদ দিয়ে দিবেন অথবা আপনি পড়ালেখা করবেন না। এই সময় পেয়েছেন, দ্যাট মিনস হচ্ছে আপনি পড়ালেখাটাকে আরও নিজেকে আরও শানিত করেন, নিজের জ্ঞানকে আরও শানিত করেন। প্রিলি প্রিপারেশনটা নেওয়ার পাশাপাশি রিটেন প্রিপারেশনটা নিয়ে নেন, কারণ রিটেনে কিন্তু আপনার সময় পাবেন না, এটা কিন্তু বলে দিচ্ছি যে রিটেনে কিন্তু আপনার সময় পাবেন না, মাত্র 30 দিনের মতো সময় আপনাকে দিতে পারে। সুতরাং এইটা মাথায় রেখে এখনই প্রয়োজন হলে যাদের প্রিলি প্রিপারেশন ভালো, রিটেন প্রিপারেশনটা নিয়ে নেন। যতবার পড়বেন কনসেপ্ট তত ক্লিয়ার হবে। সুতরাং পড়ালেখা চালিয়ে যেতে হবে, পড়ালেখা বাদ দেওয়া যাবে না। আচ্ছা, আপনারা যারা ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, রেসপন্স করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আগামী নেক্সট কোনো সেশনে দেখা হবে আপনাদের সাথে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন। 0 থেকে সেরা প্রস্তুতির চ্যালেঞ্জ আপনাদের দিচ্ছি, আমাদের বাইরে কিছুই পড়তে হবে না, এই চ্যালেঞ্জ আমরা ভর্তি নিচ্ছি অনলাইন বা অফলাইনে। আপনি আছেন যেখানে, জুরিস্ট একাডেমি আছে সেখানে। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ সেখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।